আমন্ত্রণ সবাইকে আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে। সঙ্গে আছে মিস সেলিম আমরাও খান। র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক হয়েছে সাম্প্রতিক সময়ের ব্যাপক আলোচিত সমালোচিত চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি। এর আগে গ্রেপ্তার হয়েছে মডেল পরিচয় দেয়া ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ। প্রত্যেকের বাসায় পাওয়া গেছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। আয়ের তেমন উৎস না থাকলেও তাদের লাক্সারি লাইফস্টাইল এবং দামি বাড়ি গাড়ির উৎস নিয়ে রয়েছে প্রশ্ন। মডেল কিংবা অভিনয় শিল্পী পরিচয় নিয়েও রয়েছে বিতর্ক। পিয়াসা মৌ কিংবা পরীমণি কিভাবে তৈরি হচ্ছেন, কারা তৈরি করছে, সমাজের কিংবা চলতি সমাজ ব্যবস্থার দায় কতটুকু, এদের পৃষ্ঠপোষক যারা তাদের কেন ধরা হচ্ছে না, এসব প্রশ্নকে সামনে রেখে দর্শক আজ আমাদের আলোচনা বিষয় মডেল থেকে পরীমণি বিতর্ক। আর বিষয় আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার। অনলাইনে যুক্ত আছেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মকলিসুর রহমান বিপিএম বার, সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজান রহমান, অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম এবং উপস্থাপক ও মডেল আজরা মাহমুদ। দর্শক, অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। চাইলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন ফেসবুকেও। যাচ্ছি মূল আলোচনা বিষয়ে মডেল থেকে পরীমণি বিতর্ক। প্রথমেই মকলিসুর রহমান, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আপনি তো আজকের ঘটনাটি জানেন যে চলচ্চিত্র অভিনেত্রী পরীমণিকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোন প্রেক্ষাপটে গ্রেপ্তার হয়েছে তার বিশদ কোনো বর্ণনা যদি আমরা জানি না, কিন্তু কেন গ্রেপ্তার করা হলো বা এর পেছনে কি কারণ থাকতে পারে, হঠাৎ করে এই ধরনের কেন ক্র্যাকডাউন চলছে? আমাদের আজকের আলোচ্য বিষয়ে যিনি আহ, কেন্দ্রবিন্দু, তিনি সাংস্কৃতিক জগতের মানুষ এবং সংস্কৃতির পরিমণ্ডলের মধ্যে তার বিচরণ। আমরা তাকে সেইভাবে একটি পরিশীলিত জগতের একটি পরিশীলিত মানুষ হিসাবেই আমরা এই 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 জগতে যারা বসবাস করেন তাদেরকে আমরা সেইভাবেই মনে করি, সেইভাবে আমরা তাদেরকে চিহ্নিত করি, অথবা আমাদের মানসপটে তাদের একটি চিত্র সেইভাবেই প্রতিফলিত থাকে সব সময়। তো মানুষ যে সবসময় একটা ভালো পরিমণ্ডলে থাকলেই সকল সময় পরিচ্ছন্ন থাকবে তা নয়। কখনো কখনো বিচ্যুতি দেখা দিতে পারে, কখনো কখনো তাদের ভিতরে অপরাধ কামনা জেগে উঠতে পারে, এবং কখনো কখনো উদগ্র লোভের বশবর্তী হয়ে নিজের পেশার জায়গাটা ভুলে গিয়ে ভিন্ন কোনো পেশার সাথে জড়িত হয়ে গিয়ে নিজের সম্মান সমস্ত কিছু। মকলিসুর রহমান, এখানে কি অপরাধ মনে হয় যদিও আমরা জানি না, কিন্তু হঠাৎ তার বাসায় অভিযান হলো, বিপুল সংখ্যক মাদকদ্রব্য নেওয়া হলো, কি অপরাধটি মনে হয় আপনার কাছে? আমরা আজকে র্যাবের যে অভিযানটা আমরা দেখেছি, তারা এখনো কোনো কিছু পরিষ্কার করেনি যে আসলে কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিশ্চয়ই তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, নিশ্চয়ই তাদের কাছে কোনো না কোনো অভিযোগ দায়ের আছে আগের থেকেই, যার পরিপ্রেক্ষিতে তার বাড়িতে গিয়েছে, তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু ইতিমধ্যে তার বাড়ি থেকে যে সমস্ত দ্রব্যাদি উদ্ধার করা হয়েছে, জব্দ করা হয়েছে, সেগুলো দেখে মনেই হতে পারে যে তিনি ইতিমধ্যে একটি অপরাধের সাথে সংযুক্ত হয়ে গেলেন। পূর্ববর্তী অপরাধ কি ছিল সেটা আমরা যদি নাও জানি, কিন্তু এই গ্রেপ্তার করাকালীন যে বস্তুগুলো পাওয়া গেল, যে লিকার অথবা অ্যালকোহল যেগুলো পাওয়া গেল বলে আমরা শুনছি, তো তাতে ইতিমধ্যেই তার একটি অপরাধের সাথে সংশ্লিষ্ট হয়ে যাওয়া এটা আইনানুগ ভাবেই দৃষ্টিগোচর হচ্ছে আমাদের কাছে। তো এর পরবর্তীতে তাকে কোন ধরনের অভিযোগে অভিযুক্ত করা হবে আমরা ঠিক জানি না, এবং এখন পর্যন্ত র্যাবের পক্ষ থেকে কিছু বলাও হয় নাই যে তারা যে গিয়েছিলেন কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে। কাজেই তাদের পক্ষ থেকে স্পষ্ট করার প্রয়োজন ছিল কিনা, যেহেতু তিনি একজন আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী, বিষয়টি কি স্পষ্ট করার প্রয়োজন ছিল কিনা বা আছে কিনা, আপনি কি মনে করেন? দেখুন, যিনি অপরাধ করবেন বা যিনি অভিযুক্ত হবেন,
সে কোন শ্রেণীর মানুষ বা তার সোশ্যাল স্ট্যাটাসটা কি, সেগুলো যে দেখার খুব আহ, বড় হয়ে দেখা দেওয়ার কথা কথা না। আইনের দৃষ্টিতে সবাই সমান আমরা যদি সেইভাবে বলি, তাহলে তার যে সামাজিক অবস্থা এবং তাকে জানিয়ে এই কাজটি করাটা এটা মোটেই সমীচীন হতো কিনা। কারণ যিনি অপরাধ করেন বা অপরাধের সাথে সংযুক্ত হয়ে যান, আমরা তাকে বলছি না তিনি অপরাধী, তিনি অভিযুক্ত হচ্ছেন। যিনি অভিযুক্ত হবেন তাকে তো বলে আইন শৃঙ্খলা বাহিনী নাও যেতে পারে, তার অগোচরেই তো তাকে গ্রেফতার করতে পারে। আজকের জায়গাটিও তাই হয়েছে। তাকে হয়তো বুঝতে মুখলিসুর রহমান হচ্ছে সম্পর্ক ছোট্ট একটি প্রশ্ন আপনাকে করতে চাই। এর আগেও কিন্তু দিন তিনেক আগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি তারাও মডেল, একজন ফারিয়া মাহবুব পিয়াসা এবং মরিয়ম আক্তার মৌ গ্রেপ্তার হয়েছে কদিন আগে, তারাও মডেল হিসেবে পরিচিত। তাহলে এই যে ক্র্যাকডাউনগুলো পর্যায়ক্রমে শুরু হলো, এটি নেপথ্যে আপনার কিছু মনে হয় যারা এত বড় অপরাধের সাথে সম্পৃক্ত, যে গ্রেপ্তারের এত বড় ক্র্যাকডাউন চলছে, কি মনে হয় আপনার কাছে সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে? ক্রমান্বয়ে একাধিক ক্রমে বেশ কিছু ঘটনা ঘটে যাওয়াতে জনমনে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে, একটা ব্যাপক ঔৎসুক্য তৈরি হয়েছে, মানুষের ভিতরে নানান রকমের আলোচনা তৈরি হয়েছে, নানান রকমের ইতিবাচক নেতিবাচক পক্ষে বিপক্ষে একটি তোলপাড় চলছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে খুললে পরে এখন তো ঝড় বয়ে যাচ্ছে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে। এখন এটা আমাদের কাছেও এক ধরনের খুবই রহস্যজনক বলেই মনে হচ্ছে যে হঠাৎ করে যারা সাংস্কৃতিক জগতের সাথে বিচরণ করছেন তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করছে। নিশ্চয়ই তাদের হাতে এমন কোনো তথ্য রয়েছে যেগুলো ক্ষতিকর প্রভাব সমাজে পড়বে, যেগুলোর জন্য মানুষকে হয়তো ভবিষ্যতে আরো বেশি সাফার করতে হতে পারে। এগুলো রাশ টানা দরকার। সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি করে থাকে, একটার পর একটা অনেক সময় দেখা যায় যে এক অপরাধ যদি হয়ে যায়, একজনকে যদি গ্রেপ্তার করে, সেই সাথে তার কনসিকুয়েন্সে অনেকগুলো গ্রেপ্তার হয়তো সংগঠিত হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে সেগুলো হয়েছে কিনা আমরা আসলে ঠিক সেইভাবে এখনো জানি না। আরো হয়তো সামনে। মুখলিসুর রহমান, আপনি কি মনে করেন যে আপনি চেইন গ্রেপ্তারের কথা বলছেন, আপনি কি মনে করেন যে এরই ধারাবাহিকতায় আরো এরকম ধরনের গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে বা আরো ক্র্যাকডাউন করবে? আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের বলয় ভেঙে দেওয়া হবে? যেভাবে এই ঘটনাগুলোর কাহিনীগুলো শুনছি, যেভাবে তার বিস্তার আছে বলে আমরা শুনতে পাচ্ছি, আমাদের আশা যে শুধু নারী নয়, নারীকে তো অপরাধের সাথে জড়িত করার যে চক্র, এটার তো মূল নিশ্চয়ই এই আলোচনায় আপনার কাছে অবশ্যই আমরা আসবো, যে নেপথ্যে কারা আছে তাদের কেন উন্মোচন করা হচ্ছে না, আসবো। মুশফিকুর রহমান গুলজার, আপনি বলুন যে আপনার কাছে কি মনে হয় যে ঘটনাটি ঘটছে সম্প্রতি, কি মনে হচ্ছে আপনার কাছে, বিশেষ করে পরিমণি ঘটনা এবং দুজন মডেলের যে ঘটনাটি ঘটলো গ্রেপ্তারের, কি মনে হয় আপনার কাছে? না, প্রথমেই এটি অত্যন্ত দুঃখজনক আমাদের, বিশেষ করে চলচ্চিত্র এবং সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের জন্য। আমাদের ইমেজ সংকটের একটা দিক শুরু হচ্ছে আমি বলবো, এবং বিশেষ করে যখন প্রতিষ্ঠিত শিল্পীদের নিয়ে এরকম ঘটনা ঘটে, তখন অবশ্যই সেটি আমাদের সমগ্র ইন্ডাস্ট্রিকে আঘাত করে, এবং সেক্ষেত্রে ইন্ডাস্ট্রির যেটুকু ভাবমূর্তি আমরা ধরে রাখার চেষ্টা করি, জনমানুষের মনে তার একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কেননা আমরা দেখেছি যে বিভিন্ন সময় আমাদের বিশেষ করে চলচ্চিত্র শিল্প অনেকটাই জনপ্রিয়তার উপর নির্ভর করে, যে শিল্পীদের জনপ্রিয়তার উপরে। যখন আমরা দেখি যে একটা জনপ্রিয় শিল্পী নিয়ে যখন চলচ্চিত্র নির্মাণ করা হয়, তখন সেই চলচ্চিত্রটা দর্শকপ্রিয়তা বেশি পায়। তো কাজেই এখন যদি শিল্পীরা জনপ্রিয়তা সংকটে ভোগে, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে আমাদের ইন্ডাস্ট্রির উপরে এই যে ক্র্যাকডাউনটা হলো বা গ্রেপ্তার করা হলো, আটক করা হলো, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ, আমার কাছে অ্যালকোহল তাদের বাড়ি থেকে নেওয়া হলো এবং পরপর কয়েকটি ঘটনা ঘটলো, নিশ্চয়ই আপনাদের সাংস্কৃতিক জগতের জন্য একটি বড় ধরনের একটি অভিঘাত নিশ্চয়ই, কিন্তু আরও কি মনে হয় আপনার কাছে? না, আমার কাছে অবশ্যই মনে হয় যে এটি একটি যেটা আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মকাণ্ডে যেটা মনে হচ্ছে, এটা একটা সাঁড়াশি অভিযান বা একটি এক ধরনের অ্যাগ্রেসিভ অভিযান আমি বলবো, যে একটার পর একটা ধরছে এবং একটার পরে সেটি জনসম্মুখে আসছে এবং মিডিয়ার সামনে আসছে, এবং যাতে করে আমাদের পুরা কালচারাল যে একটা সেক্টর আছে সেটিকে নাড়া দিচ্ছে, এবং আমরা
পরোক্ষভাবে কম বেশি আমরা এর জন্য দায়ী হয়ে যাচ্ছি, যারা এদেরকে এতে করে কি হ্যাঁ। আপনাদের ভিতরে কোনো আতঙ্কর সৃষ্টি হতে পারে, না, ভয় সংকট আতঙ্ক সৃষ্টি হতে সৃষ্টি পারে হয় না। কিনা? আতঙ্ক সৃষ্টি আমরা মনে করি না। আমরা যেটা মনে করি সেটি হচ্ছে যে আমাদের যে ইন্ডাস্ট্রি নিয়ে নানা সময় নানা অপপ্রচার হয়, সেটিকে অনেকটাই সত্যতার একটা প্রামাণিক বিষয় হয়ে দাঁড়াবে এটি, যেটি আমাদের জন্য ক্ষতিকর হবে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে বা আমাদের ইন্ডাস্ট্রির সামগ্রিকভাবে এর সঙ্গে জড়িত না, এর জন্য দায়ীও না। আমরা যেটা মনে করি যে এই অভিযানটা আরও আগে কেন পরিচালনা করা হলো না। এখন এত বড় বড় একটা বিষয় সৃষ্টি হওয়ার আগে এটি যখন আরও কম ছিল, এটি যখন আমরা বিভিন্ন সময় দেখছি যে না, বিভিন্ন আপনি কি মনে জায়গায় করেন ঘটে। যে পরিমণির মতো আরো এরকম অনেক ঘটনা বেরিয়ে আসতে পারে বা এ ধরনের? না, সেটি আমাদের জানা নাই, এটি অনুমানের উপর বলবো না, আমাদের আপনি এটি বললেন জানা যে নাই। আগেই এই ধরনের অভিযান শুরু করা উচিত ছিল, তাহলে কি আসলে না, আমরা যেটা জানছি যে এই একটি মেয়ে একেবারে পাড়াগাঁয় থেকে একটি মেয়ে ঢাকা শহরে এসে সে দিনে দিনে এখন এইগুলো নিয়ে অনেক আগে থেকে রিপোর্ট হচ্ছে, অনেকভাবে ফেসবুকে আসছে, অনেকভাবে সোশ্যাল মিডিয়া সহ ছাড়াও বিভিন্ন মিডিয়াতে আসছে। তো কেন এইটি আরও আগে থেকে এইগুলো যদি সতর্ক করা যেত বা এইটা ব্যবস্থা নেওয়া যেত, কীভাবে তার আয়ের উৎস, তার পিছনে কারা আছে, তাহলে বিষয়টাগুলো আমার মনে হয় যে আজ এত দূর আসতো না এবং আমরা এই পরিস্থিতির শিকার হতাম না। আমরা আমাদের ইন্ডাস্ট্রি এই বদনামের শিকার হতো না, এই পরিস্থিতির শিকার হতো না। ধন্যবাদ আপনাকে। এর পর্যায়ে যাচ্ছি আমি আজরা মাহমুদ, আপনার কাছে যাচ্ছি। আমরা যখন এই পর্যায়ে আলোচনা করছিলাম, বিশেষ করে ফারিয়া মাহবুব পিয়াসা এবং মরিয়ম আক্তার মৌর কথা যখন বলছিলাম, মডেল বলছিলাম, তখন আপনার ভিতরে আমরা একটু হাসি লক্ষ্য করেছি। এর কারণটা কি, বা আপনি কি বলবেন যখন মডেল হিসেবে তাদের পরিচয় করিয়ে দিলাম, আপনার কাছে কি মনে হয় একজন মডেল হিসেবে? সেই হাসিটা আসলে কষ্টের হাসি ছিল। তাদেরকে আমরা কখন কবে কাজ করতে দেখেছি এটা কিন্তু আমাদের নিজেদেরও খেয়াল নেই, এবং আমি পার্সোনালি কিন্তু কখনো তাদেরকে নিয়ে কাজ করিনি। তো সেক্ষেত্রে তাদেরকে যখন মডেল বলা হচ্ছে, তখন কিন্তু আমরা যারা আসলে মডেল হিসেবে পরিচিত তাদের একটা ইমেজ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। ভাইয়া খুব সুন্দর করেই বলছিলেন যে এই জায়গাটায় যে একটা ধারণা মানুষের হয়তো বা আগে থেকে ছিল, সেখানে একটা সততার জায়গাটা প্রমাণ হয়ে যাচ্ছে। তো এটা অনেক ডিস্টার্বিং একটা বিষয়। সেলিম ভাই খুব সুন্দর করে ইনফ্যাক্ট তুলে ধরেছিলেন, উনি বলেছেন যে কাকে মডেল বলবো বা কাকে অভিনেত্রী অভিনেতা বলবো, সেই বিষয়টা নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত। যে কাজ করেই না বা যে সেই বিষয়ের সাথে যুক্তই না, তাকে যখন আমরা মডেল বা অভিনেতা অভিনেত্রী বলে ফেলছি, তখন কিন্তু আসলে আমাদের ইমেজের উপরে বড় একটা কি বলবো, একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে, ইমেজ ইস্যু হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। শহীদুজ্জামান সেলিম, আপনি এটিকে কি হিসেবে দেখছেন বা কিভাবে আপনার মূল্যায়ন এ প্রসঙ্গে? আহ, প্রসঙ্গটা এখন যেটা হচ্ছে এটা দুঃখজনক। ওই যে মোখলেস সাহেব বলছিলেন যে সংস্কৃতির সাথে জড়িত, সংস্কৃতির সাথে তো জড়িত বটেই, এদের সিংহভাগই হলো অপসংস্কৃতির সাথে জড়িত। এই কথাটা একটু মনে রাখা দরকার। দ্বিতীয় হচ্ছে যে সবাই ক্যামেরার সামনে দাঁড়ালেই সে অভিনেতা হয় না বা মডেল হয় না। একজন স্টার তৈরি হতে আহ, অনেক ক্ষেত্রে সহজ না, কিন্তু তার যে স্টারডমটা এটা ধরে রাখা অনেক কঠিন। তো এখন এটা কিসের উপরে নির্ভর করবে? এখানে তো কোনো একাডেমিক আপনার ব্যারিয়ার নাই, বা আপনি ওই ক্রিমিনোলজিতে এক আপা আছে, এখানে আছে ঢাকা ইউনিভার্সিটিতে, উনি এখন এমফিল করলো, তারপরে পিএইচডি করলো, তারপরে এই করলো, তারপরে সেই করলো, এবং উনি একজন জাতীয় প্রফেসর হিসাবে উনি বাংলাদেশে আবির্ভূত হলেন। কিন্তু আমাদের এখানে কি সমস্ত কিছুই হচ্ছে অলিখিত। একটা মানুষ একটা ফিল্মের মধ্যে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট বলে একটা জিনিস আছে, যারা লিকেজে থাকে, যে ওইখানে একটা ফিগার দরকার, এরকম ফিগার থাকে। এখন ওই ফিগার গুলো বা ওই ব্যাকগ্রাউন্ডের লোকরা তারা যদি মনে করে যে আমিও তো একজন শিল্পী বা আমিও একজন মডেল, একটা বড় মডেলিং এর কাজ যখন হয় একটা বড় কোম্পানির, তখন ওখানে শত শত মডেল বা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট থাকে। মেইন মডেল কয়জন থাকে? হয়তো 2 জন 4 জন 6 জন 5 জন। তো ওর মধ্যে থেকে কেউ যদি দাবি করে ফেলে, বা আমরা আমাদের প্রতি সেলিব্রিটিদের প্রতি এক ধরনের উৎসুক জনগণ আছে। এবং বর্তমানে আরো একটা বিষয় যেটা গুলজার ভাই বলছিল, যে ফেসবুক, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমটি, এটা আমাদের বাঙালিকে মোটামুটি সবাইকে রাইটার বানিয়ে ফেলেছে, সবাইকে লেখক, সবাই সাংবাদিক, সবাই অনুসন্ধিৎসু সাংবাদিক। মানে একজন শহীদুজ্জামান সেলিম, তাহলে আপনি কি মনে করেন যে এই যে দুজনের কথা আমি বললাম, তারা মডেল নয় কিংবা সাংস্কৃতিক অঙ্গনের কোনো মানুষ তারা নন, তারা
স্বঘোষিত এই পর্যায়ে এসেছেন, আপনি কি মনে করেন সেটি? তারা তারা সো কল্ড নামে যে কথাটি আছে ইংরেজিতে, যা উনি দাবি করেছেন উনি একজন মডেল, বা উনি দাবি করেছেন যে উনি একজন অভিনেত্রী। কিসের এই যে এখানে সেলিম ওমরাও খান অনেক বড় একজন সাংবাদিক ছিলেন, আমি আপনাকে চিনি সেই বিচিত্রার আমল থেকে। এখানে আরেকজন গোলাম মুর্তজা আছে, আপনারা তো বিখ্যাত মানুষ, আপনারা সাংবাদিক, এবং গুলজার ভাই এখানে আছে একটা দায়িত্বশীল পদের একজন মানুষ, প্রাক্তন হলেও কিন্তু উনি সব জানেন। আপনারা এই যে দুজন সাংবাদিক, আপনারা তো কোনো কার্যকারণ ছাড়া, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলবেন না। আপনারা এই দুজনের নাম কোনোদিন কোথাও শুনেছেন কিনা? আপনারা যদি না শুনে থাকেন তাহলে আমরা কোথা থেকে শুনবো? বাংলাদেশের কেউ এদেরকে চেনে না, ওনারা স্বঘোষিত দাবি করছে। এখন আমরা যখন ব্যাংকে যাই টাকা তুলতে বা বাজারে যাই, তখন ওই বাজারওয়ালা বা ব্যাংকওয়ালা বলে কি, আমি না নাটক করতে চাই। আমি বলছি, আপনি কি নাটক করছেন কখনো, বা আপনি কি গান জানেন যে আপনি গান করবেন? বলেন আমি ছোটবেলায় নাটক করছি। আরে সবাই এখানে অভিনেতা অভিনেত্রী, সবাই মডেল, এলে হবে না তো। একটা মানুষ তার প্রফেশনে কন্টিনিউয়াসলি সে যে শ্রমটা দিয়ে যাচ্ছে, বা সে দেশের জন্য সংস্কৃতির জন্য যে শ্রমটা ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছে, পেশাগতভাবে সেই একজন মডেল, সেই একজন অভিনেত্রী। এখন যাদের কথা হচ্ছে সোকল্ড মডেল বা অভিনেত্রী, তারা তো কেউ সেটা না, পেশাগতভাবে তারা অন্য জিনিস, যে শব্দটি আমি এখন এখানে বলতে চাচ্ছি না এই অন এয়ারে এরকম জায়গায়, তারা কেউ সেটা না। আপনি পেশাগতভাবে সাংবাদিক সেলিম ওমরাও খান, পেশাগতভাবে সাংবাদিক এখানে গোলাম মুর্তজা, বা ওই আপা উনি একজন শিক্ষক পেশাগতভাবে, মোখলে সাহেব পেশাগতভাবে একজন প্রাক্তন পুলিশ অফিসার, আমাদের গুলজার ভাই একজন একজন ফিল্ম ডিরেক্টর, আজরা একজন মডেল। আমি ওদের সবার সঙ্গে কাজ করি, ইমি থেকে শুরু করে টুম্পা, এই আজরা, আমি কাকে চিনি না, আমি সবাইকে চিনি মডেলিং এর। কিন্তু আমি একটা কথা বলি, কিসের অভিনেত্রী প্রত্যেকে এসছে নিজেকে দাবি করছে। যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে, যখন তারা এই প্রশ্ন এই ইয়েগুলা করেন, তখন ওনারা যদি একটু সাবধান হন, বা আপনারা যারা সংবাদ মাধ্যমে কাজ করেন বা টেলিভিশন মিডিয়াতে কাজ করেন, তারা যদি একটু সাবধান হন যে উনি দাবি করেছেন যে উনি অমুক, একটি নাটকের নাম বা একটি মডেলিং এর নাম তাদেরকে জিজ্ঞেস করেন, বলতে পারো না। টিকটক যে করে সেও তো এখন মডেল, লাইকিকে যে করে সেও একজন মডেল, যে ইউটিউবে আপনার জঘন্য অশ্লীল বক্তব্য নিয়ে নাটক করতেছে বা সুরসুরি দেওয়ার অনুষ্ঠান করছে, সেও তো নিজেকে দাবি করছে যে একজন অভিনেতা বা অভিনেত্রী। এটা তো হতে পারে না। আপনারা যে সাংবাদিক, আপনাদের এত বড় বড় নেতারা আছেন, এখন সকল সাংবাদিকই সাংবাদিক না, এখানে ইয়েল অফ জার্নালিজম আছে। আপনারা সকল সাংবাদিক যেমন সাংবাদিক না, আমরা সকল অভিনেতা বা সকল অভিনেত্রী যারা নিজেদেরকে দাবি করছে, তারা অভিনেতা অভিনেত্রী নয়, সকল মডেলই মডেল নয়। শহীদুজ্জামান সেলিম, আমরা এই দুই পক্ষকে কিভাবে আলাদা করব, অর্থাৎ আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব, আমরা যে তারা অভিনেত্রী আসল না বা নকল, বা তারা গ্রহণযোগ্য কিনা, এটা আমরা কিভাবে? এটার উত্তর তো সেলিম ওমরাও খান ভাই আপনাদের কাছে। আপনি বলেন, আপনি এখানকার কোন মডেলকে চেনেন? আপনি আজরাকে চেনেন, আপনি ইমিকে চেনেন, আপনি মৌকে চেনেন, আপনি বাংলাদেশের আপনি মডেলদেরকে চেনেন, বা গোলাম মুর্তজা ভাই এখনো এটার সঙ্গে জড়িত আছে, ওনারা চেনেন, প্রথম আলোর যে সাংবাদিকরা আছে, ডেইলি স্টারের সাংবাদিকরা আছে, তারা চিনছে, কিন্তু এনাদের কথা কেউ চিনছে না। এখানে আমি একটু যোগ করতে পারি, এখানে আমি একটু যোগ করে দিই সেলিম ভাই। সেটি হচ্ছে যে এটা এদেরকে আলাদা করার খুব সহজ উপায় আছে। এখন প্রতিটি পেশার প্রতিটি শাখার এক একটা সংগঠন আছে, ইভেন যারা প্রেজেন্টার তাদেরও সংগঠন আছে, যারা মডেল তাদেরও সংগঠন আছে, ইভেন আমরা যারা অভিনয় করি তাদেরও সংগঠন আছে, এবং আমরা যারা পরিচালনা করি তাদেরও সংগঠন আছে। তো এরা যখন দাবি করে, আমি যখন দাবি করব যে আমি একজন মডেল, সঙ্গে সঙ্গে এই সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দর কাছে ফোন দিলে জানা যাবে যে আদৌ কোনো মডেল কিংবা অভিনেত্রী অভিনেতা কি না, সহজে প্রমাণ হয়ে যাবে। থ্যাংক ইউ গুলজার ভাই, এই কথাটা আমি গতকালকে পত্রিকায় আমি পরিষ্কারভাবে বলেছি। তো এখন এই কথাটা সেলিম ওমরাও খান একজন ঝানু সাংবাদিক, ঠিক আছে, ওনাকে আমার বলা মাত্র উনি বলবে আপনার সংগঠনের সে যদি সদস্য না হয় তাহলে কি সে শিল্পী না, বলবেই আমাকে। সেই কারণে আমি বলছি যে আপনি নির্ধারণ করবেন বা জনগণ নির্ধারণ করবে সে শিল্পী কি না। তার তো প্রফেশন এটা না, তার প্রফেশন হচ্ছে মাদক চোরাচালান, তার প্রফেশন হচ্ছে রাতে রাতে ডিজে পার্টি করা। সে কি করে একজন ইয়ে হলো মডেল, এগুলোকে মোড়ক হিসেবে তারা ব্যবহার করেছে, আপনি এই বলতে চাইছেন? ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে আমি। গোলাম মুর্তজা, আপনি বলুন যে শহীদুজ্জামান সেলিম বলছেন যে তারা এই ধরনের নাম ধারণ করে তারা নানা রকম অপরাধের সাথে সম্পৃক্ত হয়, এই ধরনের অভিযোগ তিনি করেছেন। একটি দিক, আরেকটা দিক হচ্ছে যে
হঠাৎ কেন এ ধরনের অভিযান শুরু হয়ে গেল, যেখানে করোনা মহামারী চলছে, অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে, সেই ক্ষেত্রে এ ধরনের ক্র্যাকডাউন, আটক বা এই ঘটনাগুলো কেন হচ্ছে আপনার কাছে কি মনে হয়? না, এটা তো মনে হওয়ার ব্যাপার নয় সেলিম ভাই, এটা আলোচনাটা এত বিস্তৃত হয়ে গেছে, এতগুলো দিকে গেছে, সবগুলো দিক যদি টাচ করতে হয় তাহলে অনেক লম্বা সময় লাগবে। তো আজকের আলোচনায় তো আর অত সময় পাওয়া যাবে না। একটু টাচ করে গেলে আলোচনাটা যদি ভালো হবে গোলাম না, মুর্তজা, জাস্ট টু টাচ হ্যাঁ, সাম যেরকম পয়েন্টস। আমি যেভাবে দেখি এই জিনিসটা, আপনার প্রশ্নের উত্তরে আসার আগে দেখি যে আজকের যে অভিযানটি আমরা দেখলাম, নায়িকা পরিমণির বাড়িতে যে অভিযানটি আমরা দেখলাম, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে র্যাব হচ্ছে সবচেয়ে এলিট বাহিনী হিসেবে পরিচিত। সেই এলিট বাহিনীর সদস্যরা যে প্রস্তুতি নিয়ে, যে আয়োজন করে একজন নায়িকার বাড়িতে অভিযান চালালেন, সেই অভিযানটির ধরন দেখে এটা মনে হয় না যে তাদের কাছে সুনির্দিষ্ট করে এই সংবাদ ছিল যে তার বাড়িতে মাদক আছে এবং সেই মাদক উদ্ধার করার জন্যই র্যাব এই বাড়িতে এই অভিযান পরিচালনা করছে। অভিযানটির ধরন দেখে মনে হয় এর চেয়ে আরো গুরুতর কোনো অভিযোগে হয়তো বা পরিমণি অভিযুক্ত, সেই কারণে তারা এত বড় আয়োজন করে পরিমণির বিরুদ্ধে এই অভিযানটি বা পরিমণির বাসায় এই অভিযানটি পরিচালনা করলো। আপনি খেয়াল করে দেখেন, বিকেল 4টার দিকে পরিমণি লাইভে এসেছেন, র্যাব তখন থেকে র্যাব তার দরজায় দাঁড়িয়ে আছে। তার ঘন্টা দুয়েক পরে বা 1-1.5 ঘন্টা প্রায় 4 ঘন্টার অভিযান চলেছে, 4 ঘন্টা। হ্যাঁ, 4 ঘন্টারও বেশি, প্রায় 4.25 ঘন্টা ধরে অভিযানটি চলেছে। তার মানে হচ্ছে এত কি জটিল অবস্থা সৃষ্টি হলো, এত বড় কি হ্যাঁ, ঘটনা? তার মানে বাংলাদেশের সবচেয়ে এলিট ফোর্স, এলিট বাহিনী, সেই এলিট বাহিনী 4 ঘন্টা ধরে একটি অভিযান পরিচালনা করে পরিমণিকে আটক করেছে। এখন পর্যন্ত আমরা যেটা জানছি যে তার বাড়ি থেকে মাদক উদ্ধার করা হয়েছে। এখন যদি পরিমণির বিরুদ্ধে আরো গুরুতর কোনো অভিযোগ থেকে থাকে সেটা এখন পর্যায়ক্রমে সামনে আসবে। আর যদি শুধুমাত্র মাদকের এই বিষয়গুলোই সামনে আসে তাহলে আমার কাছে মনে হবে যে, ধরুন কিছুদিন আগে আমরা হাজী সেলিমের সন্তান ইরফান সেলিমের বাড়িতে একটি অভিযান দেখেছিলাম, সেই অভিযানটিও র্যাব পরিচালনা করেছিল। সেই অভিযানে অস্ত্র উদ্ধার হয়েছিল, মাদক উদ্ধার হয়েছিল, ওয়াকিটকি উদ্ধার হয়েছিল, আরো কি কি যেন উদ্ধার হয়েছিল। সেখানে তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট তাকে 1 বছর বা 1.5 বছরের কারাদণ্ড দিয়েছিলেন। পরবর্তীতে পুলিশি তদন্তে কিন্তু কোনো অভিযোগই টেকেনি ইরফান সেলিমের বিরুদ্ধে। অর্থাৎ পরিমণির বিরুদ্ধে আজকের যে অভিযোগ মাদকের, আমরা দৃশ্যমান ভাবে যে অভিযোগটি দেখছি, মাদকের যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু ইরফান সেলিমের ঘটনাটি সামনে এনে যদি আমরা আলোচনা করি, এখানে মোখলেস ভাই আছেন, আরো ভালো বলতে পারবেন, তাহলে কিন্তু এই অভিযোগগুলো প্রমাণ করা এই সাম্প্রতিক ইরফান সেলিমের ঘটনার প্রেক্ষিতে অত্যন্ত কঠিন কাজ। এটা গেল একটি দিক। এর বাইরে সেলিম ভাই বা আজরা বা অন্যরা যে আলোচনাটি করছেন, সর্বত্র যে আলোচনাটি করছেন যে কে মডেল না, দেখেন আপনারা যারা এই জগতের মানুষ, আপনারা খুব ভালো করে জানেন, আমরা জানি, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ বলেন, ভারত, বলিউড বলেন, হলিউড বলেন, সবগুলো জায়গাতেই আপনাদের এই জগৎকে নিয়ে সাধারণ জনমানুষের যে উৎসুক মনোভাব, কে কি করছেন, নানা রকমের গল্প সমাজে প্রচলিত হয়। সেই গল্পগুলোর কতটুকু সত্যি কতটুকু অসত্য সেটা মানুষ যাচাই করে না, মানুষ মোটামুটি গড়ে একটা ধারণা করে নেয়, আচ্ছা আজরা মডেলিং করে, আজরা সম্ভবত এমন, আজরা বাস্তব জীবনে কেমন কি সে তার কিন্তু কিছুই জানে না, আজরার জীবন যাপন, ফ্যামিলি কোনো কিছু জানে না, কিন্তু একটা ধারণা করে নেয়, বা সেলিম ভাই সম্পর্কে একটা ধারণা করে নেন। তো এইরকম একটা ধারণার প্রেক্ষিতে যখন একজন পরিমণি সামনে আসেন, তখন সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যায় যে আচ্ছা এতদিন ধরে যে সমস্ত গল্প জানতাম এই গল্পগুলো সম্ভবত এই রকমই, সবাই সম্ভবত এই রকমই। সেই কারণে আমার কাছে মনে হয় যে একটা দায়িত্বশীল জায়গার থেকে, ধরেন ওই যে মডেল পিয়াসা বা এরকম কারো একজনের নাম বলছেন আপনারা, এই যে মানুষগুলো যখন ধরা পড়ে বা এদের গোলাম মুর্তজা অনেকে বলার চেষ্টা করেছেন হয়তো বা তারা বড় ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত থাকতে পারে, এ ধরনের কথা আমাদের আলোচনা থেকে এসছে। কিন্তু আমরা দেখলাম যে মরিয়ম আক্তার মৌ এবং ফারিয়া পিয়াসা, এই দুজনকে গ্রেপ্তারের পর যে মামলাটি করা হলো তা কিন্তু শুধুমাত্র মাদকের মামলা করা হলো এবং তাদেরকে 3 দিনের রিমান্ডে অর্থাৎ জিজ্ঞাসাবাদ। তাহলে কি হলো সেটা? সেলিম ভাই, আমি ওই জায়গাটাই ইঙ্গিত করেছি, ওই জায়গাটাই বুঝাতে চেয়েছি যে যাকে গ্রেপ্তার করা হচ্ছে দৃশ্যমান ভাবে এখন সেই সমস্ত জায়গা থেকে আমরা মদ দেখছি। এখন দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের সমাজে যেহেতু মদ নিষিদ্ধ এবং মদ বিষয়ে যেহেতু, মদ্যপান বিষয়ে যেহেতু আমাদের সমাজে সাধারণ জনমানুষের একটা তীব্র ক্ষোভ আছে,
খুব খারাপ ধারণা আছে। সেই কারণে এই বিষয়টি যখন সামনে আসে তখন ওই ব্যক্তি ভালো না খারাপ সেটা দেখার আগে তার প্রতি মানুষের একটা ঘৃণা তৈরি হয়, মানুষের একটা বিক্ষুব্ধতা তৈরি হয়। তো এখন এই বিক্ষুব্ধতা তৈরি সাধারণ জনমানুষের, কিন্তু আইনগত জায়গাতে গিয়ে কিন্তু এটা খুব একটা প্রমাণ করা যায় না। আমরা আবার আমাদের সমাজে এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছি, আমরা এক বোতল মদ সহ একজনকে ধরাকে যত বড় অপরাধ মনে করি, মানে 1,000 কোটি টাকা সহ 1,000 কোটি টাকা চুরি করলেও, ঘুষ খেলেও বা চুরি করলেও আমরা তাকে অত বড় অপরাধী মনে করি না। এর জন্য আমাদের গণমাধ্যমের একটা বড় রকমের দায় আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দায় আছে। এই জায়গাগুলো আছে। আমি যে জায়গাতে কথা বলতে চাইছিলাম সেটি হচ্ছে যে কে মডেল না, এই জায়গাটাতে কোনো অভিনয় শিল্পী শহীদুজ্জামান সেলিম হোক বা আজরা হোক বা যেই হোক, তাদের পক্ষে আসলে এই জায়গাটাতে আলাদা করে কোনো কিছু করে দেওয়া সম্ভব নয়। সেলিম ভাই বা আপনারা যে যাই বলেন যে আমাদের সংগঠনের সদস্য কি সদস্য না, এমন অবস্থা হতে পারে যে আপনার সংগঠনেরই একজন সদস্য, আপনার সংগঠনের যারা আছেন তাদের সবার জীবনযাপন মনিটরিং আপনি করেন না, করতে পারবেন না। সাংবাদিকদের যত সংগঠন আছে সেই সমস্ত যেটা শহীদুজ্জামান সেলিম বলবার চেষ্টা করেছেন, গোলাম মর্তুজা মেইন স্ট্রিমের কিনা উনি এইটি বোঝার চেষ্টা করেছেন যে অনেকেই তো মনে হতে পারে মেইন স্ট্রিমের কিনা। আমি তার কথা বুঝতে পেরেছি। আমি বলছি এটি আলাদা করে নির্ণয় করা অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন, সম্ভব নয়। এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যার বিরুদ্ধে অভিযোগ আসবে এবং যারা ব্যবস্থা নেবেন রাষ্ট্রীয় বাহিনী, সেই ব্যবস্থা নেওয়া এবং রাষ্ট্রীয় বাহিনীর একটা দায় আছে। সেই দায়টি হচ্ছে যে কে কি তার পরিচয়টি সেইভাবেই উপস্থাপন করা। এখন আমি সাংবাদিক, আমি যদি কালকে এখন গিয়ে বলি যে আমি মডেল, এখন সেইভাবেই তো আপনি লিখবেন না বা সেটাই পরিচিতি হয়ে যাবে না। আমার সাংবাদিক পরিচয় সেই সাংবাদিক পরিচয়টাই থাকা উচিত। আমি দাবি করলাম মডেল আর আমাকে আপনি মডেল লিখে দিলেন বা মডেল পরিচয়ে গ্রেফতার করলেন, এটা হতে পারে না। এটা বলতে পারেন যে তিনি মডেল হিসেবে নিজেকে দাবি করেছেন, কিন্তু মডেল অমুক এইটা বলা ঠিক না, চিত্রনায়িকা অমুক এটা বলা ঠিক না, যদি না যতক্ষণ না তিনি এটা চিত্রনায়িকা হচ্ছেন। এটা একই সঙ্গে যারা অভিযান পরিচালনা করছেন তাদের দায় আছে, একই সঙ্গে গণমাধ্যমের দায় আছে। সুতরাং গড়পরতা জায়গার ক্ষেত্রে ধন্যবাদ গোলাম মর্তুজা। আবারও আসবে আমাদের বিরতিতে যেতেই হচ্ছে, এরপর আবার আলোচনা আমরা আসবো। দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে নিচ্ছে ছোট্ট বিরতি। আলোচনার বিষয়ে মডেল থেকে পরিমণি বিতর্ক ফিরছে শীঘ্রই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে। সঙ্গে আছে আমি সেলিম আমরাও খান। আলোচনার বিষয় মডেল ও পরিমণি বিতর্ক ফিরছে আলোচনায়। গোলাম মর্তুজা, আপনি যে কথা বলছিলেন যে আসলে এই যে হঠাৎ করে অভিযানটি হলো এবং আপনি এর কারণ অনুসন্ধান করতে চেষ্টা করলেন, আসলে বিষয়টি কি মনে হয় যারা নেপথ্যে আছে সেই বিষয়গুলো কেন উন্মোচন করা যাচ্ছে না? অর্থাৎ পরিমণিরা কিংবা ফারিয়ারা যারা সামনে আছে, পিয়াসারা যারা সামনে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নেপথ্যে যারা এদেরকে সৃষ্টি করলো তাদের কেন খুঁজে পাওয়া যাচ্ছে না বা তাদের নাম কেন আসছে না? না, ধরেন নেপথ্যের সৃষ্টি করলো বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, তারা কি করেছে সেটা তো আগে জানতে হবে যে তাদের অপরাধটা কি। মাদক ব্যবসার সঙ্গে তারা সম্পৃক্ত, সেটা যদি হয় তাহলে বাংলাদেশের মাদক ব্যবসার অনুসন্ধান করতে হবে। বাংলাদেশের মাদক ব্যবসাটা চলে কিভাবে, বাংলাদেশের মাদক ব্যবসাটা কোন প্রক্রিয়াতে আসে। ধরুন আজকে আমরা দেখলাম পরিমণির বাড়িতে বা তার এর আগে যে সমস্ত মাদক উদ্ধার করে, এই সমস্ত মাদক তো বাংলাদেশে নিষিদ্ধ, বৈধভাবে বাংলাদেশে আসে না। বৈধভাবে যেগুলো আসে সেগুলো তো নির্দিষ্ট জায়গাতে বিক্রি হওয়ার কথা। তাহলে এই মাদকটি বাংলাদেশে আসলো কিভাবে? বিমানবন্দর দিয়ে আসলো, সমুদ্র বন্দর দিয়ে আসলো, কোন বন্দর দিয়ে আসলো, কিভাবে আসলো, কিভাবে তাদের কাছে গেল, এই জায়গাগুলো তো অনুসন্ধান। তার মানে আমাদের এই জায়গাগুলোতে দুর্বলতা রয়ে গেছে। আর আপনি যে নেপথ্যের কথা বলছেন, সেই নেপথ্যের কথা বলতে ধরুন একটি কথা আলোচনায় এসেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র দিয়েই আলোচনায় এসেছে, সত্য মিথ্যা যেটা যাই হোক, সেটা হচ্ছে এই সমস্ত যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা রাত বিরাতে বিভিন্ন জায়গাতে যায়, হোটেলে পার্টি করে, পার্টি করে এবং সেখানে তারা উচ্চবিত্তের সন্তানদের বাড়িতে ডেকে এনে অথবা নানাভাবে প্রলোভন দেখিয়ে নানা রকমের অর্থ আদায় করে বা কোনো কিছু করে। তার মানেটা কি? তার মানেটাতে ব্যাখ্যাটাতে এরকম হয় যে সেই সমস্ত জায়গাতে এই গ্রেপ্তারকৃতরা যেমন যান, উচ্চবিত্ত বা তাদের সন্তানরাও যান, তাই তো দাঁড়ায়। তাহলে এই সমস্ত মানুষদের যেমন গ্রেপ্তার করা হচ্ছে, তাহলে কোন উচ্চবিত্তের সন্তানরা সেখানে যান এবং গিয়ে এই সমস্ত মানুষদের ফাঁদে পড়েন? তাহলে তো এই পুরো ব্যাপারটা নিয়ে অনুসন্ধান হওয়া দরকার। পুরো ব্যাপারটা নিয়ে যদি অনুসন্ধান হয় তাহলে আমরা বুঝতে পারতাম যে কোন প্রক্রিয়াতে কোথায় গিয়ে ঘটনাগুলো ঘটে। ধরুন আমাদের বাংলাদেশে যে সমস্ত ক্লাব আছে, যতগুলো ক্লাব আছে, যে সমস্ত ক্লাবের বার আছে, যে সমস্ত ক্লাবে বৈধভাবে মদ বিক্রি হয়, এখন সেই সমস্ত জায়গাতে কত মদ আসে, কত মদ বিক্রি হয়, কত যারা মদ্যপান করেন তারা কি সবাই লাইসেন্সধারী?
লাইসেন্স ছাড়া কি সেখানে মদ্যপান করা যায় কি যায় না, সেখানকার মদ কি বাইরে বিক্রি হয়ে যায় কিনা, এই জায়গাগুলো অনুসন্ধান করা দরকার। আপনি যদি গোড়ায় অনুসন্ধান না করেন, আপনি যদি একজনের বাড়ি থেকে 5 বোতল 10 বোতল 20 বোতল বা 50 বোতল উদ্ধার করেন, সেটা অবশ্যই তার বাড়িতে রাখা অপরাধ, সেই জন্য তাকে গ্রেপ্তার করা যায়, আইনগতভাবে ব্যবস্থাও নেওয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি যদি সমস্যার সমাধান চাই, আমি যদি সমস্যার মূলে যেতে চাই, আমি যদি প্রতিকার চাই, তাহলে আমাকে ওই গোড়ায় গিয়ে অনুসন্ধানটা করতে হবে। এই মদটির উৎস কি? একটি হুইস্কির বোতল হয়তো তৈরি হয়েছে স্কটল্যান্ডে, সেটি বাংলাদেশ পর্যন্ত আসলো যে, এটা কি কোনো বিভিন্ন স্তরে স্তরে বিষয়টা দেখা দরকার। গোলাম মুর্তজা আবারও, অর্থাৎ আমি যেটা বলছি যে অনুসন্ধানটা করা দরকার একেবারে গোড়ায়। আপনি যদি গোড়ায় অনুসন্ধান না করে একজন যিনি পান করেন সেই জায়গাতে এসে অনুসন্ধান করেন, সেটা এক ধরনের কাজ, কিন্তু এটা তো মূল কাজ না। মূল কাজ তো এটা হতে পারে না। ধন্যবাদ আপনাকে গোলাম মুর্তজা। খন্দকার ফারজানা রহমান, আপনি বলুন যে এই অভিযানটিকে আপনি কিভাবে দেখছেন? একটি প্রশ্ন। অন্যটি প্রশ্ন হচ্ছে যে তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাদের বাসায় পাওয়া গেল, অর্থাৎ মদ পাওয়া গেল, বাংলা ভাষায় আমরা যেটা বলি মদ পাওয়া গেল, এই অভিযোগ আনা হয়েছে। কিন্তু যে বিষয়টি অনেকে বলবার চেষ্টা করছেন যে প্রক্রিয়ায় সোশ্যাল মিডিয়াতে বা তাদেরকে একটি অবজেক্ট হিসেবে যেভাবে প্রমাণের চেষ্টা করা হচ্ছে, এতে করে নারীর ব্যক্তিগত অধিকার কিংবা সম্মান সম্ভ্রমানের কোনো সম্ভাবনা থাকে কিনা বা খর্বিত হয় কিনা, আপনি কি বলবেন? ধন্যবাদ। দেখুন, যে ঘটনাগুলো ঘটছে গত 3 দিন বা 5 দিন ধরে আমরা যেভাবে দেখছি যে একটি সাঁড়াশি অভিযান বা আমরা শুদ্ধি অভিযান যদি বলি, সেটা আমার মনে হয় এর আগেও আমরা দেখেছি ক্যাসিনোর সময়, কিংবা তার আগেও আমরা দেখেছি 2018 সালে যখন মে মাসে আপনার বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন অভিযান চলেছে। কিন্তু এই ঘটনাতে আমি একটু অন্যভাবে দেখতে চাই। এই জন্য দেখুন, যারা এখানে গ্রেফতার হয়েছে, আমরা যদি সো কল্ড মডেল, তথাকথিত মডেল বা যেটাই হোক না কেন, এদের কিন্তু ডিমান্ড আছে বলে সোসাইটিতে আমরা দেখছি যে এদের আসলে ডিমান্ড থাকার কারণেই কিন্তু এরা এরকম করে বাসার মধ্যে একটা বার করতে পারছে বা একটা ক্যাসিনো করতে পারছে। কারণ যেটা গোলাম মুর্তজা ভাই বলছে, যারা যাচ্ছে তারা চাচ্ছেন বলেই এই সাপ্লাইটা কিন্তু আমাদের সোসাইটিতে আছে, যেটাকে আমরা আসলে ইকোনমিক্স এর ভাষায় বা আমাদের ক্রিমিনোলজি থিওরিতেও বলি কিন্তু ডিমান্ড থিওরি, যে সোসাইটিতে এটা ডিমান্ড আছে বলে এই সাপ্লাইটা সোসাইটি ক্রিয়েট করবে, অপরচুনিটি ক্রিয়েট করবে। 2 নাম্বার হচ্ছে, আমরা এই যে ঘটনাগুলো দেখছি, প্রতিটি ঘটনার পিছনে আমার ধারণা বা আমি এর আগেও যতটুকু পড়াশোনা করে বুঝতে পারি যে প্রতিটি ঘটনার একটা অর্থনৈতিক রাজনীতি আছে। যারা আসলে এখানে গ্রেফতার হচ্ছেন বা আগেও হয়েছে, আপনি হেলেনা জাহাঙ্গীরের কথা বলতে পারেন, একজন দর্জিও গ্রেফতার হয়েছেন, তারা কিন্তু একটি শক্তিশালী, একটি 70 বছর 80 বছরের একটি শক্তিশালী রাজনৈতিক দলের উপকমিটিতে ছিল, এবং তারা কিন্তু কোনো না কোনো ভাবে কোনো রাজনৈতিক নেতার সহায়তায় ওই জায়গাটিতে যেতে পেরেছে। এবং আমার ধারণা এই যে যারা মডেল এবং এটিকে মানি এন্ড ক্রাইম নেক্সাস বলবেন আপনি ফারজানা রহমান, যে অর্থের সঙ্গে অবশ্যই একটা হলি নেক্সাস অবশ্যই আছে এখানে। প্রতিপত্তি, অর্থনৈতিক প্রতিপত্তি, রাজনৈতিক ক্ষমতার কাঠামো, এই দুটোর ভিতরেই একটি সূক্ষ্ম, আমি বলবো যে যোগাযোগ রয়েছে, যেটা আসলে এই ধরনের অপরাধগুলোকে কোনো না কোনো ভাবে প্রমোট করছে। যেসব জায়গা থেকে আসলে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, বাড়িধারা বা বনানীর মতো পশ জায়গা থেকে কিন্তু আমরা একটা অ্যাপারেন্ট আইডিয়া পাই যে এটা থাকতেই পারে, কিন্তু তাদেরকেই কেন গ্রেফতার করা হলো? আমরা যদি এই চিন্তাটা করি, তাহলে আমার মনে হয় ঘটনার পিছনে অবশ্যই রাজনৈতিক কাঠামোর ভিতরে যারা আছে তাদের সাথে কোনো না কোনো হলি অ্যালায়েন্স বা নেক্সাস এখানে আছে। হয়তো অন্তর্দ্বন্দ্ব, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই বিভিন্ন কারণে আমরা, আমার যেটা মনে হয়, এই যে নারীগুলোকে গ্রেফতার করা হয়, এদের সঙ্গে এরা কি ভিকটিম হয়েছে আপনি মনে করেন? এরা কি ভিকটিম কারো দুটি গ্রুপের দ্বন্দ্বের ফলাফল? এরা হতে পারে, কিন্তু তারা যে কাজটি করেছে সেটা অবশ্যই বাংলাদেশের আইনে একটি অপরাধ, এবং সেই অপরাধের জন্য তারা শাস্তি অবশ্যই পাবে। না, ফারজানা রহমান, যে প্রক্রিয়ায় তাদেরকে এখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে উপস্থাপন করা হচ্ছে, অর্থাৎ তাদের সম্ভ্রম বা তাকে ভোগ্যপণ্য হিসেবে একটি বাজারজাতকরণের একটি প্রক্রিয়া চলছে, এটি কি সামগ্রিকভাবে আপনি মনে করেন যে নারীর অধিকার বা সম্ভ্রমকেও কিছুটা ক্ষতিগ্রস্ত করে কিনা? দেখুন, নারীরা যখনই কোনো অপরাধের ভিকটিম হোক অথবা একটি অপরাধ করুক, ক্রাইমের পারপিট্রেটর হোক,
প্রতিটা জায়গায় কিন্তু আমাদের সোশ্যাল কনটেক্সটে নারীকে ভিক্টিমাইজড এবং স্টিগমাটাইজ করা হয়, যেটাকে আমরা সোশ্যাল ট্যাবু হিসেবেই দেখি, যে নারীরা একটি অপরাধ করলে, ফর এক্সাম্পল আমি যদি নুসরাতের কথা বলি, যে মেয়েটি ফেনীতে মারা গেল, সেই মেয়েটি বোরকা পরতো সৌদি আরবিয়ান স্টাইলে না, সেটা নিয়েও কিন্তু কমেন্ট হয়েছে। আমরা বরগুনার মিন্নির কথা জানি যে কিভাবে তাকে আসলে বিভিন্ন ভাবে তাকে আসলে ভিক্টিমাইজ করা হয়েছে। সুতরাং এটা কিন্তু আমাদের কালচার, আমাদের সোশ্যাল কালচার এবং সোশ্যাল একটা স্ট্রাকচারের ভিতরে কিন্তু এটাকে আমরা প্রমোট করি সবসময়। আমি এখানে একটি অবজেকশন জানতে চাই যে আমরা যখন একটি নারীকে কোনো শব্দ ব্যবহার করছি, তাকে কোনো বিশেষণে বিশেষায়িত করছি, হতে পারে সে অপরাধী, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার অপরাধ প্রমাণিত না হচ্ছেন, এখানে মোখলেস সাহেব আছেন, উনি জানেন যে আমরা ততক্ষণ পর্যন্ত শি অর হি ইজ প্রিজিউম টু বি অ্যান ইনোসেন্ট, তাকে আমরা ইনোসেন্ট ধরে নিব। এই যে টাইটেল গুলো আমরা যদি একটি দায়িত্বশীল পদে থেকে ব্যবহার করি, তাহলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই বিষয়গুলো আমি মনে করি আরো প্রমোট করি আমরা তাদেরকে, যে একজন নারীকে কিভাবে আসলে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি আসলে আমরা কিভাবে আরো আরো ন্যারো ডাউন বা আরো কিভাবে আসলে খারাপ দৃষ্টিভঙ্গি নিয়ে একজন নারীর দিকে তাকাবো বা নারীকে কনসিডার করব। আপনি দেখেছেন আমাদের এই শিল্প সংস্কৃতির পরিমণ্ডলে শোবিজের অনেক মানুষই কিন্তু আছে যারা নারীর পোশাক নিয়ে পর্যন্ত বলেছেন যে পোশাকের কারণে একজন নারী ধর্ষিত হচ্ছে, বা প্যান্ট শার্ট পরক দেখেই তোমরা ধর্ষিত হচ্ছ। এই যে একটি দায়িত্বশীল পদে থেকে, এই যে আমি বলবো যে শিল্প সংস্কৃতির বলয়ের মধ্যে থেকে এরকম ধরনের কমেন্ট করা, নারীকে এইভাবে অবজেক্টিফাই করা, এই বিষয়গুলো কিন্তু নারীর প্রতি এক ধরনের অবমাননা। এবং আমাদের বাংলাদেশের আইন যদি আমরা দেখি, আপনি যদি আর্টিকেল 26, যেখানে আমাদের প্রতিটি নাগরিককে সমান অধিকার দেওয়া হয়েছে, সমান অধিকার দেওয়া হয়েছে ফেয়ার ট্রায়ালের, সমান অধিকার দেওয়া হয়েছে আইনের প্রোটেকশন পাওয়ার, সেই জায়গায় আমরা যদি তাদেরকে প্রথম থেকে স্টিগমাটাইজ করে দিই, তাকে আমরা আলাদা করে দিই যে হ্যাঁ সে অপরাধটা করেছে, কিন্তু সে তার সাথে সে হয়তো একটা কল গার্ল অথবা সে একটা খারাপ পেশার সাথে জড়িত, তাহলে যেটা হয় সে হয়তো কোনো জাস্টিস ধন্যবাদ। পাওয়ার ক্ষেত্রে জি। স্টিগমাটা বেড়ে যায়, আসলে সোসাইটি স্টিগমাটাইজ করে ফেলে। ধন্যবাদ আপনাকে ফারজানা রহমান। মোখলেসুর রহমান, আপনি বলুন যে আসলে ঘটনা প্রভাব কোন কোন দিকে গড়াতে পারে, বিশেষ করে যারা নেপথ্যে আছে, অনেকেই কথা বলবার চেষ্টা করেছেন, তাদেরকেও উন্মোচন করা দরকার, আরো কোন দিকে গড়াতে পারে? দেখুন, প্রসঙ্গক্রমে একটি বিষয় এসেছে যে নারীকে পণ্য হিসাবে দেখানোর প্রবণতা। আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশেরই শুধু নয়, পৃথিবীর সমস্ত চলচ্চিত্র, ফিকশন অথবা অন্য এই ধরনের প্রাসঙ্গিক বিষয়গুলোতে অনেক সময় আমরা নারীকে স্বল্প বসন অবস্থায় দেখি এবং এটা তীব্র সমালোচনাও করি যে আমরা পুরুষরা তাদেরকে ওইভাবে দেখতে পছন্দ করে, তাদের ভিতরে এক ধরনের আনন্দ বোধ হয়, সেই কারণে তারা নারীকে স্বল্প বসনায় করে। বিষয়টা হলো এখানে যে নারী কেন তার তার পোশাক সংক্ষিপ্ত করে নিয়ে আসছে, এর কারণটা কি নারী না অন্য? এটা কি যে ইন্ডাস্ট্রিতে সে এসেছে সেই ইন্ডাস্ট্রি কি তাকে বাধ্য করছে না? এই ইন্ডাস্ট্রিতে কারা ইনভেস্ট করছে, সে কি নারী না পুরুষ? প্রযোজকটি নারী না পুরুষ? পরিচালকটি নারী না পুরুষ? এখানে দেখবেন যে নারী এখানে শুধুমাত্র একটি পণ্য হিসাবে এসেছে, আর বাদ বাকি সমস্ত জায়গাগুলোতে পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এবং পুরুষরা যেভাবে বলবে নারীকে ঠিক সেইভাবে অভিনয়টা করে বেরিয়ে আসতে হবে, সেইভাবেই তাকে। এখন পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে আপনি কি মনে করেন জনাব মোখলেসুর রহমান? এখন যেটা এখানে দেখেছি, আমি এই জন্যই বললাম যে কয়েকটি নারী অপরাধের সাথে অভিযুক্ত হয়েছে। সেই অপরাধগুলোকে নিয়ে বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়াতে যেভাবে ট্রল হচ্ছে, যে ল্যাঙ্গুয়েজ তাদের বিরুদ্ধে বলা হচ্ছে, তাদেরকে যেভাবে চিত্রায়িত করা হচ্ছে এবং যেভাবে খেস্তি খেউর অশ্লীল বাক্যবান তাদেরকে ছুড়ে দেওয়া হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে অপরাধের প্রতি তাদের ঘৃণা নয়, যিনি অপরাধটি করেছেন, বিশেষ করে নারী বলে এই অপরাধটি যদি পুরুষ করতেন তাহলে হয়তোবা কিছু খেস্তি খেউর হতো, বাদ বাকিগুলো হতো না। কিন্তু এখানে যেহেতু নারী আছে সেই কারণে এদেরকে অনেক বেশি স্টিগমাটাইজ করা হচ্ছে এবং অনেক বেশি সোসাইটিতে হইচই তৈরি হয়েছে।
তারা যে অপরাধটি করবেন বলে আদালতে প্রমাণিত হবে, নিশ্চয়ই সেই অপরাধের শাস্তি তাদেরকে পেতে হবে। আইন কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন করে না, আইন সবার জন্য সমান, নারীর জন্য সমান, পুরুষের জন্য সমান, এটা প্রমাণিত হতে হবে, তারপরে তাকে শাস্তিটা পেতে হবে। এখন এই ঘটনার কনসিকুয়েন্স গুলা কোথায় যাবে? আমি যে ঘটনাটার বিবরণ দিলাম যে একটি মিডিয়াতে কারা নিয়ন্ত্রণটা করে, আজকে দেখা যাবে যে এই নারী যাদেরকে অপরাধের সাথে সম্পৃক্ত বলে আমরা মনে করছি বা অভিযুক্ত করা হচ্ছে, তাদের পেছনে নিশ্চয়ই একটা কলকাঠি আছে, তাদেরকে এইভাবে সাজিয়ে উপস্থাপন করা হচ্ছে। অথবা তাহলে কেন কলকাঠিগুলো বের করা হচ্ছে না জনাব মোখলেসুর রহমান? আমরা সেটা দেখছি না কেন? দুজন গ্রেপ্তার হওয়ার পরও আমরা কিন্তু সেই জায়গা দেখিনি, তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হয়েছে, কিন্তু আমরা দেখছি না, এটি কেন? ঘটনাটা এখনো কিন্তু শেষ হয়নি। আমরা আজকে দুটো অপারেশন দেখছি। একটা অপারেশনে একজন গ্রেপ্তার হয়েছেন, আরেকটি দ্বিতীয় অপারেশনে আরেকজন গ্রেপ্তার হয়েছেন। আমার কাছে মনে হয়েছে যে প্রথম গ্রেপ্তারের কনসিকুয়েন্সটা দ্বিতীয় গ্রেপ্তারে হয়েছে। এটা যদি কন্টিনিউয়েশন হতে থাকে, তাহলে আমরা এর অভ্যন্তরে যে সমস্ত ব্যক্তিগুলো আছে কলকাঠি নাড়ার, সেই ব্যক্তিগুলোকে সামনে হয়তো দেখতে পাবো। আমরা আশা করছি এগুলো ওইভাবে বেরিয়ে আসুক, এই অপরাধের সূত্র ধরে অন্য অপরাধের সাথে। জনাব মোখলেসুর রহমান, আপনি বলুন যে এই যে সম্প্রতি যে গ্রেপ্তার হলেন হেলেনা জাহাঙ্গীর, তার সঙ্গে কি এই সূত্রগুলি কোনো সম্পৃক্ততা আছে কিনা, যোগসূত্র আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আমরা যদি এখন বলি তাহলে এটা স্পেকুলেশন হবে। আমরা আমাদের নিজের কল্পনার মাধুরী মিশিয়ে যদি এগুলো বলতে থাকি এবং পরবর্তীতে গিয়ে যদি সত্য না হয়, তখন আমাদেরকে তো এই সমস্ত কথা বলার জন্য অপরাধ বিশেষজ্ঞ বিজ্ঞানী হিসেবে আপনি আছেন, দীর্ঘদিন ধরে আপনি কাজ করেছেন এই বিষয়ে, সেই অভিজ্ঞতা থেকে বলুন। এখন তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগের কথা আমরা শুনছি, তারা সোশ্যাল মিডিয়াতে ব্ল্যাকমেইলিং করেছেন, তারা মানুষকে জিম্মি করার মতো অবস্থায় নিয়ে গেছেন, চাঁদাবাজি করেছেন, এই যে সমস্ত অভিযোগগুলোর কথা বলা হয়েছে, কেউ কেউ রাতের রানী হিসাবে পরিচিতি পেয়েছেন। এখন তো যারা এগুলো বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের উপরে বর্তাবে দায় যেগুলো প্রমাণ করার। যদি প্রমাণ না হয়, তাহলে এটা একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়াবে। আমার বিশ্বাস যে এখনই এটার প্রমাণ পুলিশ হয়তো উপস্থাপন করতে পারবে না, কিছুদিন যাক, যেতে যেতেই এই তাদের যে অপরাধের সাথে সম্পৃক্ততা আছে তদন্ত করে হয়তো বা বেরিয়ে আসতে পারে। ধন্যবাদ। আজরা মাহমুদ, আপনি বলুন যে এই যে এত বড় প্রচারণা যেটা পাচ্ছে নারী বলেই কি এত আলোচিত তারা হচ্ছে, বিষয় ঘটনাগুলো এত আলোচিত হচ্ছে? আমি মনে করি আসলে ফারজানা রহমান এবং মোখলেসুর রহমান খুব সুন্দর করে এই জিনিসটা বলেছেন। সকাল থেকেই আসলে যে নিউজগুলো পড়ছিলাম, সেই নিউজের মাঝে কিন্তু আমরা দেখছি যে একটা নিউজ আমি স্পেসিফিকলি বলতে চাই যে পিয়াসা এবং তার সাথে দুজন সহযোগী ধরা পড়েছে, এবং সেই আর্টিকেলটার নিচে আসলে দুজন সহযোগী কে সে বিষয়ে খুব একটা কথা ছিল না। অথচ পিয়াসা কি করেছে, তার কত টাকার বাড়ি, তার কত গাড়ি, এ ধরনের অনেক ডিটেইল লেখা ছিল, এবং এই সাথে কিন্তু আমরা একই সাথে পরিমিণের জিনিসটা দেখছি। আমি আসলে মনে করি যে আমাদের যে পেট্রিয়ার্কাল সোসাইটিটা, সেটা সামহাউ অর দি আদার নারীদেরকে কিন্তু ভিক্টিমাইজ করে। আমি বলছি না তারা ভিকটিম, তারা অবশ্যই অপরাধ হয়তো বা করেছে, কিন্তু এই ব্লেমিং এর জায়গাটা থেকে কিন্তু আমরা আসলে নারী হিসেবে সাফার করে যাচ্ছি। আমার স্ট্রাগল করতে হয়েছে এস্টাবলিশ করার জন্য যে না, এই জায়গাটা একটা প্রফেশন হিসাবে নেওয়া যায়। সেটাকে একটা জায়গায় নিয়ে আসার পরে যখন এ ধরনের নিউজ বেরিয়ে আসে, তখন কিন্তু আমরা যে পিলারটা দাঁড়ি করিয়েছি সেই জায়গাটা থেকে কিন্তু আমরা আবার একটু নড়ে যাই। আমি ইনফ্যাক্ট আজকে হতাশার সাথে ভাবছিলাম যে এই 20 বছরের স্ট্রাগলে এত দূর এসে আমার কি আবার আরো 20 বছর দিতে হবে এই জিনিসটাকে আলাদা করতে? এই প্রশ্নটা আজকে আমি করতে নিজেকে বাধ্য হচ্ছি, কারণ কিছু মানুষ দায়িত্বশীলতার সাথে সেই মানুষগুলোকে ঠিক মতো করে নাম বলছে না। এই যে আমরা বলছি যে আইন শৃঙ্খলা বাহিনী যখন ধরা পড়ছে, তাদেরকে শুধুমাত্র যাচাই বাছাই না করে মডেল অভিনেতা অভিনেত্রী বলে দিচ্ছে। এই শুধুমাত্র এটার কারণে আমাদের বাকি যারা আছে, অডিয়েন্স আছে, যারা মানুষ আছে, তারা আমাদের প্রতি একটা অনীহা তৈরি হয়ে যাচ্ছে। এই যে এই প্রসেসটা ক্রিয়েট হচ্ছে, আমাদের ইমেজ ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে, সেটার শুধুমাত্র কিন্তু আমি মনে করি একটু দায়িত্বশীলতার অভাব। কারণ যদি একটু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা আটক করছে, এই যে হঠাৎ করে বললো তিনি মডেল পরিচয় দিয়ে দিচ্ছে, এটি কি যৌক্তিক কিনা? আপনি কি মনে করেন যে এতে করে আরো তো দায়িত্বশীল হতে পারতেন কিনা? তারা গ্রেপ্তার করে কাউকে আগ বাড়িয়ে অভিযোগ দোষী সাব্যস্ত করা যাবে না, এবং তাদেরকে একটা মিডিয়া ট্রায়ালের মতো একটা স্ক্রিনে নিয়ে এসে
তাদেরকে চিহ্নিত করে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না বিচারটি শেষ হয়। বিচারটি শেষ হওয়ার পরে তখন আমরা বলবো যে এই লোকটি না, এই যে যে তাদের পেশাটির কথা ব্যবহার করলো, এখানে দায়িত্বশীল হতে পারতেন কিনা আরো, যেটা আজকে বলবো চেষ্টা করলেন যে তিনি 20 বছর পরিশ্রম করে এই প্রফেশনটা এসেছেন। এখন এটা হলো যে একজন মানুষকে গ্রেপ্তার করার একটা প্রসিডিউরাল রুলস রেগুলেশন আছে, সেই ধাপগুলো পুলিশকে অবশ্যই মানা উচিত। মানছে কি মানছে না সেটা অন্য, কিন্তু তাকে মানা উচিত সে যদি আইনের ফ্রেমের মধ্যে থাকতে চায়। এবং তার প্রতিটি কথা আইনের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া বাঞ্ছনীয়। যখন উনি জনসমক্ষে বলবেন, আমি একজনকে বললাম সে খুন করেছে, আমি যদি এই খুনটা প্রমাণ না করতে পারি, আমার যে কথাগুলো আসলো, কেউ যদি তার প্রতিকার চায় আদালতের কাছে গিয়ে, তখন কিন্তু পুলিশকে এটা জবাবদিহি করতে হবে যে সে আগ বাড়িয়ে কেন তাকে খুনি বলেছে। তো এই জন্যই সতর্কতাটা অবশ্যই অবলম্বন করা দরকার। আরো দায়িত্বশীল এবং সতর্ক হওয়া উচিত ছিল মুশফির রহমান, আপনি বলতে চাই। ধন্যবাদ। আবারও আপনার কাছে আমি আসবো। মুশফির রহমান গুলজার, আপনি বলুন যে এই বিষয়টিকে নিয়ে আপনি কি বলবেন, যে যেখানে ব্যবহার করা হচ্ছে মডেল কিংবা অভিনেত্রী, বা এই বিষয়ে সতর্ক হওয়া দরকার ছিল কিনা? অবশ্যই কিছুদিন আগে আমরা জানতাম যে এ ধরনের ঘটনা ঘটলে আমার তো মনে হয় এরপরে মডেল পরিচয়ে বা অভিনেতা অভিনেত্রী যদি কেউ সত্যিকারের হয়, তাকে বাড়িওয়ালারা বাড়ি ভাড়া দিতে 3 বার ভাববে যে এই তো ইমেজের প্রশ্ন এসে যাবে, যেটা আমাদের সামগ্রিকভাবে ক্ষতি হবে। তো সে কারণে আমি বলবো, যেটা মুর্তজা বলে গেছে একটু আগে, যে অবশ্যই সবাইকে দায়িত্বশীল হতে হবে। সেটা পুলিশকে হতে হবে, সেটা আমরা যারা মিডিয়াতে আছেন তাদেরও হতে হবে। একজনের পরিচয় চিহ্নিত করার আগে সেটিকে অবশ্যই ভালো করে যাচাই করতে হবে। যাচাই করার পরে তারপরেই না তার পরিচয়টা ব্যক্ত করা যাবে। কেউ বলল যে আমি মডেল, কেউ বলল আমি অভিনেত্রী, কেউ বলল আমি নায়ক, কেউ বললাম নায়িকা, এটি এইভাবে ঢালাওভাবে বলে দিলে হবে না। তাতে সমগ্র শিল্পী সমাজ কিংবা সমগ্র মডেল সমাজ এরা কলঙ্কিত হয়, এবং এই কলঙ্ক দায় এদের বহন করা সত্যি মানে একটা দুঃসাধ্য হয়ে যায়। যা আমরা সমাজে আমাদের পারিবারিক লাইফ আছে, আমাদের সামাজিক লাইফ আছে, সেখানে আমরা অবশ্যই হেনস্থা হই। তো এ ব্যাপারে অবশ্যই সতর্ক হতে হবে, এবং ভবিষ্যতে যাতে না হয় মুখলেসুর রহমান সাহেব যেভাবে বললেন, অবশ্যই সেইভাবে সবাইকে আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক থাকতে হবে। একইভাবে মুর্তজার ভাষায় বলবো যে সাংবাদিক সমাজ যারা আছে, আমিও নিজেও পেশাদারি একজন সাংবাদিক ছিলাম, এই মুহূর্তে যদিও ওইভাবে নাই, আমিও বলবো যে আমাদের প্রত্যেক জায়গা থেকে সতর্ক হওয়া উচিত, যাতে একজনের মানে মিথ্যা অপবাদের দায় অন্য সবার উপর না পড়ে। কারণ আমাদের সোসাইটি খুবই বলবো যে এক ধরনের ইমোশন নিয়ে কাজ করে। তো যখন এক জায়গায় একজনের ইমোশনের জায়গায় গিয়ে পড়ে, তখন সেটি সমগ্র সমাজের উপর পড়ে। কাজে এখানে অবশ্যই সতর্ক হতে হবে। ধন্যবাদ আপনাকে। খন্দকার ফারজানা রহমান, আপনি বলুন যে এই যে মডেলকে গ্রেপ্তার করা হলো এবং মডেলের সাথে ব্যবহার করা হলো, এবং তাদের বলা হয়েছে যে তারা বিত্ত বৈভবের প্রচুর মালিক হয়েছে, আপনি মনে করেন যে তারা যে মডেলের শব্দটি ব্যবহার করছে, এটিকে এক্সপ্লয়েট এই পেশাটাকে কি তারা ব্যবহার করেছে, শব্দটিকে ব্যবহার করেছে তাদের অর্থবৃত্তের সিঁড়ি হিসেবে বাড়ানোর জন্য? আপনি কি মনে করেন? আমি অ্যাবসলিউটলি এগ্রি করি যে দেখুন, আমাদের সমাজ ব্যবস্থায় আমরা যেই পেশাতেই থাকি না কেন, আমাদের পেশার মূল উদ্দেশ্য কিন্তু শুধু নিজে টাকা ইনকাম করব, নিজের ফ্যামিলি সে টাকায় চলবে সেটা না। আমরা কিন্তু সোশ্যাল কমিটমেন্টের জায়গা থেকে কাজগুলো করি, এবং সোশ্যাল কমিটমেন্টের সাথে সাথে আমি যেই পেশায় থাকি না কেন, আমার যে পেশাগত দায়িত্বশীলতা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন ঠিক সেভাবে আমি যদি একজন পুলিশ ডোপ টেস্টে তার পজিটিভ রিপোর্ট পাওয়া গেল এবং সে ইয়াবা নিচ্ছে, আমি জানি, আমি কিন্তু সবাইকে জেনারেলাইজ করতে পারি না, কারণ আমাদের বাংলাদেশের পুলিশে অনেক ভালো ভালো অফিসার আছেন। আমাদের টেরোরিজম বা এই ধরনের যে অপরাধগুলো সেগুলো কিন্তু অনেক কন্ট্রোল এসছে আমাদের এই দায়িত্বশীল পুলিশ অফিসারদের জন্য। আবার একই সাথে আমাদের নাটক অঙ্গনে যেরকম ভাবে সেলিম ভাই বা অন্যান্য অভিনেতারা যেভাবে নাম করেছে, একটা সময় তো আমি বলবো যে দাপিয়ে বেড়াতেন আমাদের এই মিডিয়া এবং শোবিজ জগৎ। তো তাদের যে প্রফেশনাল কমিটমেন্টের জায়গা যদি আপনি দেখেন, প্রফেশনাল দায়িত্বশীলতার জায়গা যদি দেখেন, সেখানে কিন্তু তাদের অনুসরণ করে, তাদের অনুকরণ করে কিন্তু পরবর্তী জেনারেশন এসছে এই অভিনয় শিল্পে বা এই ধরনের কাজগুলোতে। সো আমি মনে করি আমার একটি ছোট্ট সম্পর্কে প্রশ্ন আপনাকে করতে চাই। কিছুক্ষণ আগে জনাব মুখলেসুর রহমান বলতে চাইলেন যে রাতের রানী কোট আনকোট তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, তাহলে রাতের রাজা কারা হতে পারে, বা এই মধুকুঞ্জে কারা যেতে পারে? কোট আনকোট শব্দগুলো যেহেতু এসছে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে চাইছে, তাদেরকে উন্মোচন করার প্রয়োজন আছে? আমি তো আপনাকে বললাম যে দেখুন, রাতের রানীর ডিমান্ড রাজা থাকবে, সে রাজা কারা?
হ্যাঁ, রাজা আছে এবং রাজার কাছে ডিমান্ড আছে দেখেই কিন্তু রাতের রানী সাপ্লাই আছে। রাজা তো অবশ্যই তারা, আমি যেটা বলছিলাম আপনাকে, ক্ষমতার কাঠামোর মধ্যে যারা আছে, অর্থনৈতিক ক্ষমতার কাঠামো, সেটা রাজনৈতিক ক্ষমতা হোক, অর্থনৈতিক ক্ষমতা হোক, সামাজিক ক্ষমতা হোক, যেই ক্ষমতার কাঠামোর ভিতরে তারা থেকে একটি পিছন থেকে কলকাঠি নাড়িয়ে তারা প্রয়োজনে তাদেরকে অনেক সময় ব্যবহার করছে, কোনো সময় তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমরা কিন্তু এরকম ফারজানা ঘটনাও রহমান, আপনি দেখেছি। বলুন যে এই যে যে যারা রাতের রাজা কোট আনকোট যারা আছে, তারা কি সবসময় দৃশ্যের আড়ালে থেকেই যাবে? তাদেরকে কখনোই আমরা কি দৃশ্যে আবির্ভূত হতে দেখবো না বা দেখা যাবে না? আহ, এটির কারণ দৃশ্য থেকে, আড়াল থেকে যদি বেরো হয়, তারা তাদের ক্ষমতার দাপটে, তারা তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতার দাপটে কিন্তু অনেক মামলা থেকে তারা মানে মানে আমি বলবো যে ছাড় পেয়ে যায়, দায় মুক্তি পেয়ে যায়। খুব কঠিন আসলে এদেরকে আইনের আওতায় আনা, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই বিচারহীনতা সংস্কৃতির কথাটা যেটা বলি, সেটা কিন্তু এই জন্যই হয় যে এরা এই ক্ষমতার কাঠামোর ভিতর থেকে অনেক ভাবে এই বা আপনার বিচারের সাথে যারা সংশ্লিষ্ট, প্রশাসনের সাথে যারা সংশ্লিষ্ট, তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সেটা ঘুষের মাধ্যমে হোক, সেটা অন্য কোনো আপনার অনৈতিক পেশার মাধ্যমে হোক। আমি মনে করি খুবই কঠিন। তবে হ্যাঁ, আমি এটাও আশাবাদী যে বাংলাদেশ আসলে যেভাবে উন্নয়ন করছে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে, যদি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, এই যে পিছন থেকে যারা কলকাঠি নাড়াচ্ছে তাদেরকে যদি আমরা সামনে আনতে পারি, আমার ধারণা যে বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা একটি মাইল ফলক দৃষ্টান্ত হয়ে থাকবে। ধন্যবাদ। শহীদুজ্জামান ছিলেন, আপনি বলুন যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে সকলে অভিনেতা হতে চায়, আপনি বাজারে গেলে সকলে এটি স্বাভাবিক একটি বিষয়, প্রপঞ্চক। কিন্তু আপনি বলুন যে কেন সকলেই তারা এই পরিচয়গুলো ধারণ করতে চায়? কেউ মডেল বা অভিনেতা অভিনেত্রী হতে চায়, মডেলগুলো কেন তারা পরিচয়কে ধারণ করার জন্য তো উদ্গ্রীব হয়ে থাকে? কি মনে হয় এটি কেন? এটা একজন মানুষের সহজাত প্রবৃত্তি। সেটা হচ্ছে যে এই যে সেলিব্রিটি আমরা যারা, বা যারা বড় অভিনেতা অভিনেত্রী বা বড় বড় ক্ষেত্রে যারা কাজ করছেন, তাদেরকে মানুষ যেভাবে সম্মান করে, তারা যেই রকম প্রিভিলেজ পায় সমস্ত কিছুতে, এটা না তাদেরও পেতে ইচ্ছে করে। তারা সাইকোলজিক্যালি ভাবে কি, যে আমরাও তো একই ভাত খাই, একই কাপড় পরি, একই দোকান থেকে আমরা বাজার করি, তো শহীদুজ্জামান সেলিম যদি বাংলায় কথা বললে অভিনয় করছে, তো সে যদি করে তাহলে আমি পারবো না কেন? এই জাতীয় একটা দৃষ্টিভঙ্গি, একটা মানসিক বিকারগ্রস্ততা তাদের মধ্যে থাকে এবং তারা এটা করে। আমি আজকে আসলে খুব দুঃখের সাথে একটা কথা বলতে চাই। আমরা যে সময় নাটক শুরু করেছিলাম, আপনার মনে আছে সেলিম ওমরাও খান ভাই, সেটা হচ্ছে যে আমি অর্থনীতি বিভাগে পাশ করা একজন মানুষ। আমি 10 বছর 15 বছর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে ওটা বাদ দিয়ে আমি প্রফেশনালি একজন অভিনেতা হিসাবে নিজেকে আমার প্রফেশনটাকে বেছে নিয়েছি। তার মানে কতটা ত্যাগ আমাকে করতে হয়েছে শুধু নাটককে বা অভিনয়কে ভালোবাসার ক্ষেত্রে। আমি আমার নাটকে, এই যে আজরা এখানে উপস্থিত আছে, যত ছেলে বা মেয়েকে আমি বড় বড় রোল দিয়েছি, ওদের বাবা মা সহ তো ডেকে আমি তাদের ইন্টারভিউ নিয়েছি। তার কারণ কি, আমি চাইনি কখনো আমার কোনো নাটকে এরকম বিতর্কিত মানুষরা এসে সুযোগ তৈরি করবে। তার মানে আমি বলতে চাই, আমি একটি অভিনয় শিল্পী সংঘ নামে একটি সংগঠনের আমি সভাপতি। এখানে গুলজার ভাই আছেন, নেতৃস্থানীয় মানুষ। আমরা আমাদের জায়গাগুলোতে স্ব ক্ষেত্রে যদি আরো সচেতন হই, এখানে আজরা আছে ওয়ান অফ দ্য সিনিয়র মডেল বাংলাদেশে, তো ওরা আমরা মিলে কিন্তু এই জিনিসটা করা যায়। কিন্তু ওই যে যে মানসিক বিকারের যে বিকারগ্রস্ততার কথা যেটা আপনাকে বললাম, সেই সহজাত প্রবৃত্তি থেকে, ধরেন কোনো সাংবাদিকের সাথে আমি বা আমার কোনো সিনিয়র সেলিব্রিটি হয়তো কোনোদিন খারাপ ব্যবহার করছে, বা টেলিফোনে ইন্টারভিউ দিতে চায়নি, বা লজিক্যালি সে হয়তো কোনো নাই, তো এখন এক ধরনের ঘৃণাবোধ তার মধ্যে জন্মে গেছে অভিনেতা অভিনেত্রী বা মডেল সম্পর্কে, স্টার সম্পর্কে। তখন সে কি করে, যখন একজন মডেল নামধারী কেউ গ্রেফতার হচ্ছে বা অপকর্মে জড়িত হচ্ছে, তখন ওই মডেল শব্দটা সে আবার ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দেয়। সো এটাকে যতটা হাইলাইট করতে পারে, এটার মধ্যে তার একটা পাশবিক এক ধরনের মনস্তাত্ত্বিক কাজ আছে, এটা দিয়ে সে তার ওই ইয়েটাকে পূরণ করে। আমাদের এই আজকের প্রোগ্রামে একজন ক্রিমিনোলজিস্ট আছে, কিন্তু একজন সাইকোলজিস্ট যদি এখানে থাকতো, উনি আরো ভালো করে এই বিষয়গুলো বলতে পারতো। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। অন্যকে বা যেখানে সে ঘাটা খেয়েছে সেখানে সে নিজেকে ওইভাবে প্রতিশোধটা সে মনে করছে। একটি প্রশ্ন যে যেখানে পরিমণি, যিনি স্মৃতি নাম থেকে পরিমণি ধারণ করেছেন, কিন্তু সে তো একজন প্রতিষ্ঠিত, মোটামুটি প্রতিষ্ঠিত একজন
চলচ্চিত্র অভিনেত্রী, তার ক্ষেত্রে এটি কেন ঘটলো বা এই নেপথ্যে কারণ থাকতে পারে কি, তিনি এইভাবে রূপান্তরিত কিভাবে হলেন? যে মনে কোনো হয় আপনার? প্রফেশনের ক্ষেত্রেই, যে কোনো এটা কি প্রফেশনের ক্ষেত্রে সবচেয়ে নোবেল প্রফেশন যদি আমরা বলি শিক্ষকতা, তো শিক্ষকতার মধ্যে তো কত ধরনের ঝামেলা আছে না? তো ওই ঝামেলাগুলো ওইভাবে মানুষ মনে রাখছে না, কারণ কি পরিমণি মনে রাখার মতো একটি চরিত্র। তো মনে রাখার মতো চরিত্র এবং সকলের দৃষ্টি যখন ওই দিকে আবদ্ধ থাকে, তখন এই বিষয়গুলো অনেক বেশি হয়। পরিমণি বিশ্ব সুন্দরী নামে আরেকটা ছবি, স্বপ্নজাল, এই দুটো ছবি আমি শুনেছি যে এরকম আছে। আমি স্বপ্নজাল আমি দেখেছি, বিশ্ব সুন্দরী আমি দেখিনি। আর অন্যান্য কি ছবি করেছে এখানে গুলজার ভাইরা বলতে গুলজার ভাই পারবে, আছেন কিন্তু যেখানে। হ্যাঁ ওনারা বলতে পারবে, কিন্তু আমি জানি না। আমি অনেক অভিনয় করি, আমি চলচ্চিত্রে আমি 2বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু তারপরেও আমি বলবো যে আমি কিছুই জানি না, ওনারা আরো অনেক ভালো বলতে পারবে। এই যে একটি মেয়েকে নিয়ে আজকে বলা হচ্ছে, এখানে আলমগীর ভাইয়ের মতো চরিত্রও কিন্তু আছে, এখানে শাবানা আপার মতো মানুষ আছে, ববিতা আপার মতো মানুষ আছে, চম্পার মতো মানুষ আছে, কবরী আপার মতো মানুষ ছিলেন। তো সেখানে একটা জেনারেলাইজ করে যে সকল অভিনেত্রী এরকম বুঝি, বা এক ধরনের একটা ডেফিনেশনে চলে যাচ্ছে মানুষ, একটা সহজ একটা সমীকরণে চলে যাচ্ছে। দিস ইজ নট অ্যাবসলিউটলি রাইট। এবং এই দায়ভার আমাদের যেমন আছে, এই দায়ভার সবচেয়ে বেশি আছে সাংবাদিকদের, এই দায়ভার সবচেয়ে বেশি আছে আইন প্রয়োগকারী সংস্থার। তারা বুঝে এক ধরনের আনন্দ পাচ্ছে বলতে যে আমি মডেলকে আমি গ্রেফতার করেছি। আরে কিসের মডেল? সে কোথায় মডেলিং করেছে? সে নিজে যে গ্রেফতার করেছে সে কি তাকে কখনো চিনেছে কিনা? তার পরিবারের কেউ তাকে কখনো চিনে কিনা? তার স্ত্রী তাকে কোনোদিন বলেছে কিনা এই মেয়েকে সে অভিনয় দেখেছে বা মডেলিং এ দেখেছে? এটা একটা গয়রহ, আমি একটা বলে দিলাম আর হয়ে গেল, এরকম চলতে পারেন না। আমাদের সবাইকে সবার ক্ষেত্রে এটা সচেতন হওয়া অত্যন্ত জরুরি, এবং এটাই হচ্ছে টাইম। এবং এটাতে আমাদের ইমেজ যে কি পরিমাণ পূর্ণ হচ্ছে, যে গুলজার ভাই বললো বাচ্চা বাড়া দেওয়ার কথা, আরে আমি আমার মেয়ে বিয়ে দিতে পারবো কিনা এটা নিয়ে তো আমি এখন সন্দেহ করে গেছি, যে ভবিষ্যৎটা কি দাঁড়াচ্ছে, আমি কোন পথে যাচ্ছি। আজরাকেও তো এটা মনে করবে, ইমিকে এটা মনে করবে, মৌকে এটা মনে করবে, এটা হতে পারে না। সাদিক একজন দর্শক টেলিফোনে আছে, ফোনটি নিয়ে। দর্শক, আপনার পরিচিতি বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। আমার প্রশ্নটি হলো যে আজকে যে পরিমণির বাড়িতে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন কিছু সিভিলে এবং কিছু পোশাক পরিহিত অবস্থায় তারা যে গেল এবং পরিমণির লাইফে সমস্ত মিডিয়াকে আহ্বান করলো যে ভাই আমার বাড়িতে কারা যেন আসছে, কি আসছে, হ্যাঁ আপনারা একটু তাড়াতাড়ি আমাকে সাহায্য করেন, সবার কাছে সাহায্য চাইলো। তাহলে পরিমণি কি তার বাড়ির ভিতরে এই মদের বোতলগুলো এবং অন্যান্য জিনিসগুলো সাজায় ডিসপ্লে কইরা এই সমস্ত মিডিয়াদেরকে ডাকা হয়েছিল এবং আইন প্রয়োগকারী সংস্থাকে? ধন্যবাদ। গোলাম মুর্তজা, আপনি বলুন। এই যে দর্শক যে প্রশ্নটি করলেন ওই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, প্রশ্নের ইঙ্গিতটি খুব গুরুত্বপূর্ণ। পরিমণির সঙ্গে এর আগে পরিমণি যাদের বিরুদ্ধে অভিযোগ আনেছিলেন, পরিমণির অভিযোগের প্রেক্ষিতে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের বাড়িতেও কিন্তু এই মদের বোতল পাওয়া গিয়েছিল, সুতরাং তারাও অনেক প্রভাবশালী। এখন সেই তাদের সঙ্গে পরিমণির বিবাদের কোনো সম্পর্ক এই গ্রেপ্তারের সঙ্গে আছে কিনা, যেটা দর্শক বলতে চাইলেন, এই প্রশ্নটি সামনে আসবে। আছে কি নাই সেটা নিয়ে আমরা মন্তব্য করতে পারবো না, কিন্তু এই প্রশ্নটি সামনে থাকবে, 1 নাম্বার। 2 নাম্বার, আরেকটি বিষয় আমাদের এখানে একটা সবসময় যেটা আলোচনা হয় যে এরা অনেক বড় বাড়িতে থাকেন, অনেক বিত্ত বৈভবের মালিক, শত শত কোটি টাকার মালিক বা বহু টাকার মালিক, গ্রাম থেকে এসেছেন, ওই দিন তাকে এরকম দেখলাম। এখানে আমার কয়েকটি বক্তব্য, আমরা এখানে একটা শ্রেণীগত অবস্থান থেকে কথা বলি সবসময়। আমার যেহেতু কিছু নাই, আমার চেয়ে যার একটু বেশি আছে, আমি একটা ছোট বাসায় থাকি, আমার চেয়ে যিনি একটি বড় বাসায় থাকেন, যার বাসাটি দেখতে একটু চকচকা ঝকঝকা, আমি তাকে এক ধরনের শ্রেণী শত্রুতে পরিণত করে নিই। এখন প্রশ্ন এসেছে সেটা পরিমণি বা XYZ তিনি কত টাকা আয় করেন, কত টাকা আয় করে এরকম একটি বাড়িতে থাকেন। এখন আমাদের এমন একটা সমাজে আমরা বসবাস করি, সেই সমাজে প্রতিটি পেশার, আমি আবারও বলছি, প্রতিটি পেশার অসংখ্য মানুষকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে, তার আয়ের সঙ্গে তার ব্যয়ের মিল আছে কি না। শুধু পরিমণির বা যে সমস্ত সুবিধাজনক জায়গাতে আমরা যদি শুধু প্রশ্ন তুলি, তাহলে যে আমরা যে আইনের শাসনের কথা বলছি, আইন সবার জন্য সমান, সেই জায়গাটি আমরা এই সমস্ত ক্ষেত্রে প্রমাণ করতে পারছি না। অবশ্যই এই প্রশ্নটি আসা উচিত, কিন্তু সেটা শ্রেণীগত অবস্থান থেকে যিনি একটু দুর্বল তার ক্ষেত্রেই অভিযোগটি আসবে, যিনি সবল তার ক্ষেত্রে অভিযোগটি আসবে না। আমরা এরকম একটা জায়গা প্রতিষ্ঠা করে নিয়েছি। সেলিমুর রহমান, আপনি দীর্ঘ বছর ধরে সাংবাদিকতা করেন, আমরা যখন সাংবাদিকতা শিখছি আপনি তখন প্রতিষ্ঠিত সাংবাদিক।
আপনি খেয়াল করে দেখবেন আমাদের সমাজে একজনকে গ্রেপ্তার করা হচ্ছে তখন থেকে এখন পর্যন্ত, এই যে যে মডেলদের কথা বলা হচ্ছে পিয়াচা, যাকে একজনকে গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তার করার পরে তার একটি ছবি তুলে গণমাধ্যমে সরবরাহ করা হচ্ছে যে মডেল অমুক, তাকে এই সহ গ্রেপ্তার করা হয়েছে, কোনো কিছুই কিন্তু প্রমাণিত হয়নি, আমরা সাংবাদিকরা সেই ছবিটি প্রকাশ করে দিচ্ছি। আবার একই সঙ্গে আমরা সাংবাদিকরা প্রভাবশালী, সমাজে প্রভাবশালী যে মানুষগুলো আছেন সেই প্রভাবশালী মানুষদের কোনো ছবি আমরা আবার প্রকাশ করছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও সেরকম করে অনেক ক্ষেত্রে দেয়া হচ্ছে না, আমরা প্রকাশও করছি না। অর্থাৎ আমরা দুর্বলের প্রতি যে সাংবাদিকতা করছি সবলের প্রতি সেই সাংবাদিকতা করছি না। দুর্বলের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নীতি নিচ্ছেন সবলের প্রতি সেই নীতি নিচ্ছেন না। গ্রাম থেকে এসেছেন, সেদিনও কিছু ছিল না, এইভাবে যেন আমরা কোনো মানুষকে চিত্রিত না করি। গ্রাম থেকে আসা বহু মানুষ আপনি গিয়ে দেখবেন গুগলে চাকরি করে, গ্রাম থেকে আসা বহু মানুষ আপনি দেখবেন নাসাতে চাকরি করে, গ্রাম থেকে আসা বহু মানুষ আছে যারা, যে সমস্ত ছেলে মেয়েরা টিউশনি করে স্ট্রাগল করে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে, তারা এখন ফেসবুকে চাকরি করেন। সুতরাং গ্রাম থেকে আসা কারোকে যেন আমরা কোনোভাবেই তুচ্ছ তাচ্ছিল্যের জায়গাতে নিয়ে না যাই, আর কেউ যদি তার বিত্ত বৈভবের মালিক হন সেটাকেও যেন আমরা কোনোভাবেই খারাপ দৃষ্টিতে না দেখি, এটা আমাদের একটা দেখার। আরেকটি ব্যাপার হচ্ছে, আপনি যে প্রশ্নটি করেছেন সেলিম ভাই তার উত্তর দিয়েছেন, আমার উত্তরটা সেলিম ভাইয়ের সঙ্গে নাও মিলতে পারে। সেটি হচ্ছে, ধরেন একজন সেলিম ভাইয়ের মতো হইতে চায় কেন, একজন এসে আজরার মতো মডেল হতে চায় কেন, একজন এসে সাকিব আল হাসান হতে চায় কেন, চায় তার কারণ হচ্ছে ওই সাকসেসটা সে দেখে। একজন শহীদুজ্জামান সেলিম সমাজে যে গুরুত্ব পায়, একজন আজরা মডেল হিসেবে যে পরিচিতি পায়, একজন সাকিব আল হাসান সারা পৃথিবীতে যে পরিচিতি পায়, সেই কারণে একটা কিশোর বা একটা তরুণ বা একটা শিশু যখন থেকে বুঝতে শেখে তখন সে ব্যাট হাতে সাকিব আল হাসান হতে চায়। তখন সে যে নাটক দেখে সে মনে করে শহীদুজ্জামান সেলিমকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চিনে, বাংলাদেশের নাম বললে চিনে, সে তো এখন শহীদুজ্জামান সেলিম হতে চায়, সে আফজাল হোসেন হতে চায়, একজন মেয়ে একজন সুবর্ণ মুস্তাফা হতে চায়। এখন আফজাল হোসেন হওয়া, শহীদুজ্জামান সেলিম হওয়া, আজরা হওয়া বা যে কেউ হওয়া, এটা তো অনেক কঠিন ব্যাপার, অধিকাংশই হতে পারে না, কিন্তু না পারলে তার ভিতরে এই আকাঙ্ক্ষাটা থাকতে পারে। এই আকাঙ্ক্ষাটা কোনো সমস্যা নয়, এই আকাঙ্ক্ষা থাকাটা কোনো অন্যায় নয়। প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে এটাকে লালন করার মতো জায়গাটা আমরা তৈরি করতে পারছি কিনা। এখন লালন করার মতো জায়গা তৈরি না করতে পেরে আমরা ওই যে পিয়াসাদেরকে যেভাবে আমরা পরিচিতি দিচ্ছি, সেই জায়গাটিতে একটা হলো পিয়াসার অতীত বর্তমান কোনো কিছুই কিন্তু আমরা জানি না, সে কোন জায়গা থেকে এসেছে, তার জীবনের স্ট্রাগল কি, সে যে টাকা আয় করে সেই টাকার উপরে তার কতজন মানুষ নির্ভরশীল, এগুলো আমরা কোনো কিছুই জানি না। তো এই সমাজে তিনি যাই করেন না কেন সেটাকে তিনি তার পেশা হিসেবে নিয়েছেন। এখন আপনি একটি সমাজে একটি জায়গার পিয়াসার চাহিদা থাকবে, আর সেই চাহিদাটাকে যদি আপনি আইন দিয়ে বেড়া দিয়ে রাখেন, প্রতিবন্ধকতা তৈরি করে রাখেন, আইন দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে রাখলেই সেটাকে আপনি দূর করতে পারবেন, সেটা কোনো না কোনো প্রক্রিয়াতে সেটা সমাজে থেকে যাবে। যে আপা যেটা বললেন যে চাহিদা যদি থাকে তাহলে সেটার একটা যোগান থাকবে। তো আমাদের এত বড় একটি সমাজ, যেই সমাজের ক্রম বিকাশমান, যে সমাজে অর্থনীতির উন্নয়ন হচ্ছে, মানুষের ভেতরে নানা রকমের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, যারা দেশের ভেতরে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন না তারা বিদেশে গিয়ে পূরণ করছেন। তো সমাজ থেকে একেবারে সবকিছু আদর্শ কল্যাণমূলক একেবারে সবকিছু পুত পবিত্র হয়ে যাবে আমরা সেটা আশা করতে পারি, কিন্তু এটি বাস্তবে সম্ভব নয়। আবার আমরা এটাকে অবাধও করে দিতে পারি না, অবাধ হবে না, সম্ভব নয় দূর করা, আবার অবাধও হবে না। সেই জায়গাটিতেই প্রশাসনের ভূমিকা, সেই জায়গাটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা। সেই জায়গাটিতে যদি প্রশাসন তার দায়িত্ব পালন করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব পালন করে, গণমাধ্যম তার দায়িত্ব পালন করে, তাহলে আমরা বর্তমান সময়ে যে চরম নৈরাজ্যকর একটি অবস্থা দেখছি, বিশৃঙ্খল একটি অবস্থা দেখছি। ধরুন র‍্যাব অভিযান চালাতে গেল করোনা মহামারীর সময়ে, আমরা এটাও নিশ্চিত করতে পারলাম না যে কয়েক হাজার মানুষ যে তার বাড়ির সামনে জড়ো হয়ে গেল, সেখানে স্বাস্থ্যবিধি মানা হলো না। ক্রমান্বয়ে সময় যেতে থাকলো, ঝালমুড়িওয়ালাদের আগমন ঘটতে থাকলো, সেখানে একটা মোটামুটি একটা দোকান বসে গেল, এই কোনো কিছুই আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না। তার মানে হচ্ছে আমাদের যার যে কাজ আমরা সেই কাজগুলো যথাযথভাবে করছি না। আমি যখন সাংবাদিক তখন আমি আরেকজনকে দায়ী করছি, শিক্ষককে দায়ী করছি, শিক্ষক যখন সুযোগ পাচ্ছেন তখন সাংবাদিককে দায়ী করছেন, অভিনয় শিল্পী যখন সুযোগ পাচ্ছেন তখন তিনি আরেকজনকে দায়ী করছেন, আরেকজন আবার অভিনয় শিল্পীকে দায়ী করছেন। আমাদের সমাজে কেউ কাউকে আমরা ভালো বলছি না, আমরা কেউ পুলিশকে দায়ী করছি, পুলিশ আবার অন্যদেরকে দায়ী করছে। আমাদের সমাজে কেউ কাউকে ভালো মনে করছি না, কেউ কাউকে মনে করছি না যে তিনি তার কাজ করছেন। একটি প্রশ্ন গোলাম মুর্তজা, যে পিয়াসা, মৌ কিংবা কিছু রাজনীতি ক্ষেত্রে ঘটলো, হেলেনা, পাপিয়া, এরা কারা সৃষ্টি করে এদের, বা কিভাবে সৃষ্টি হয়, এই প্রক্রিয়াটা কি সংক্ষেপে বলুন।
হেলেনা বা পাপিয়ার সৃষ্টিকারক কারা তাদেরকে মোটামুটি ভাবে আমরা চিনি, মোটামুটি ভাবে আমরা জানি। চিনি বলতে আমরা ব্যক্তিকে চিনি না, কিন্তু আমরা পিয়াসা, ইনস্টিটিউশনকে মৌ, চিনি, আমরা রাজনৈতিক দলকে চিনি। সেই যে রাজনৈতিক দলের না, ছত্রছায়ায় তাদের কিভাবে এর বিকাশ সৃষ্টি ঘটেছে। হয়, যে ছত্রছায়া হোক না কেন, কি কোন যখন প্রক্রিয়ায় এদের সৃষ্টি হয়? সাধারণত যখন দেশের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত থাকে না, যখন রাজনৈতিক প্রক্রিয়া স্বাভাবিক থাকে না, যখন রাজনৈতিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে যখন অন্য প্রক্রিয়ায় হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে ওঠা যায়, সেরকম একটা বাস্তবতা যখন থাকে, তখন এই এই পাপিয়া বা তখন এই হেলেনা জাহাঙ্গীরদের বিকাশ হয়। আর এই যে আপনার পিয়াসা বা এদের কথা বলছেন, যাদের কথা বলছেন, এই জায়গাটি আমার ধারণা, আমার সঙ্গে আপনারা একমত হবেন না হয়তো, এই জায়গাটি এখন হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য কারণে আমরা অনেক বেশি জানি, অনেক বেশি পরিচিত। আগে মানুষ এবং অর্থনীতির যে অবস্থা ছিল সেই অনুযায়ী আগেও এদের অবস্থান ছিল, এই সমাজেই ছিল। এখন মানুষ এবং অর্থনীতির অবস্থার পরিবর্তনের প্রেক্ষিতে এদের সংখ্যা হয়তো বেড়েছে, এদের রূপের হয়তো পরিবর্তিত হয়েছে, চেহারা বা ধরনে হয়তো পরিবর্তিত হয়েছে। এটা আমাদের সমাজের একটা বাস্তবতা। আচ্ছা, এটা আরেকটি আমি প্রশ্ন চাই বা না মর্তুজা, চাই, এটা হচ্ছে মর্তুজা, সমাজের একটা আরেকটি বাস্তবতা। প্রশ্ন মর্তুজা, যে অনেকেই তো আসে, যেটি শহীদুজ্জামান সেলিম বলেন, আপনি বলার চেষ্টা করলেন যে তাদের কাছে আইকন থাকে, মডেল থাকে, যে তারা কেউ আজরা হবে, কেউ শহীদুজ্জামান সেলিম হবে, কিংবা নিশ্চয়ই সামনে থাকে। সেক্ষেত্রে পিয়াসা এবং মৌ এরাও তো এসেছিল এমন একটি মডেল হওয়ার জন্য, কিন্তু এইভাবে পথ হারালো কেন? কিভাবে হারালো? প্রক্রিয়াটা কি? এটা পথ আমরা হারানোর আসলে প্রক্রিয়াটা কি? এটা আমরা কেন আসলে তারা পথ এটা আমরা হারায়? আসলে না, এটা আসলে আমরা জানি না যে পিয়াসা বা এরা মডেল হওয়ার জন্য এসেছিল কিনা, অথবা তারা এখন আমরা তাদেরকে যে কারণে ইঙ্গিত করছি সেইভাবেই তারা এসেছিল কিনা, তাও আমরা জানি না। এখানে আমাদের একটা জিনিস পরিষ্কার করে মাথায় রাখতে হবে, আমি শহীদুজ্জামান সেলিম হতে চাইতে পারি, কিন্তু আমার ভেতরে যদি সেই যোগ্যতা না থাকে, তাহলে আমি একটু পরে গিয়ে বুঝবো যে না, আমার পক্ষে এটা হওয়া সম্ভব নয়। এখন দুটি উপায় থাকে, একটি উপায় থাকে আমার পক্ষে সেটা হওয়া সম্ভব নয় বলে সেখান থেকে পিছিয়ে আসা, আর একটি উপায় থাকে আমাকে ব্যাক রোড দিয়ে আমাকে সেই জায়গাতে পৌঁছানো, শহীদুজ্জামান সেলিমকে বাইপাস করে আমি তার উপরে অবস্থান নিব। এখন এই জায়গাটিতে ছেলে বা মেয়ে যে কেউ তার মতো করে একটা চেষ্টা করতে পারে, এই চেষ্টাটা সারা পৃথিবীতে আছে, এটা বাংলাদেশের ক্ষেত্রে কোনো ইউনিক ঘটনা নয়। সুতরাং এই জায়গাটি এই জায়গাটিতে আমরা কোনোদিনই পুরোপুরি ভাবে বন্ধ করতে পারবো না। আমরা এত কল্যাণমূলক একটা রাষ্ট্র, এত কল্যাণমূলক একটা আদর্শ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারবো না। আর একটি কথা বলে শুধু আমি আমার কথা শেষ করি, একই সঙ্গে বর্তমান সময়ের এই যে নারীদেরকে পণ্য হিসেবে, এটা তো বহু বছর ধরে আলোচনা। বিচিত্রার সম্পাদক সাদত চৌধুরী যখন ফটোসুন্দরী প্রতিযোগিতা শুরু করেন, তখনও বলা হয়েছিল যে নারীদেরকে পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে, কিন্তু সেই সময়ের ফটোসুন্দরীরাই তো আমাদের এই সমাজের বহু জায়গাতে তারা খুব প্রতিভার সঙ্গে কাজ করছেন। সুতরাং এই বিতর্কটি আছে, কিন্তু এই বিতর্কের বাইরেও নারীদেরকে, প্রতিষ্ঠিত নারীদেরকে যে যেভাবে পারে ব্যবহার করছে, আজকের বাস্তবতায় সেই কথাটি সত্যি নয়। তিনি কোন পোশাক পরবেন, ছোট পোশাক পরবেন না বড় পোশাক পরবেন, প্রতিষ্ঠিত শিল্পীদের ক্ষেত্রে কোনো পুরুষ বা অন্য কেউই অধিকাংশ ক্ষেত্রে প্রভাবিত করতে পারেন না। তিনি যা করেন, তিনি যা করেন, সেটি তিনি তার নিজের ইচ্ছেতেই করেন, তিনি অন্যের দ্বারা প্রভাবিত হয়েই সব সময় করেন। মোখলেস ভাই যেটা বললেন তার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করলাম, যে সব সময়ের জন্য, সব ক্ষেত্রের জন্য এটা সত্যি নয়, এবং বর্তমান বাস্তবতায় একই সঙ্গে যেরকম এর সত্যতা আছে, একই সঙ্গে এর উল্টো দিকও আছে, যে নারী নিয়ন্ত্রণ করছেন। ধরেন বোম্বে ফিল্মের একজন না, নায়িকা, গোলাম মর্তুজা, আপনি বলুন ধরে সংক্ষেপে যে না। এরা কেন পথ হারায়, বলবেন। একজন দর্শক টেলিফোনে আছে, ফোনটি নিয়ে। দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন আপনার প্রশ্নটি সংক্ষেপে। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আসমা রহমান। আমি হচ্ছে ঢাকা থেকে বলতেছি। আমি আসলে ভিকটিমদেরকে নিয়ে কাজ করছি, ভিকটিম এজেন্সি নিয়ে কাজ করছিলাম। তখন আমি দেখছিলাম যে যারা আসলে নিরপরাধী, তাদেরকে যখন নিরপরাধী মেয়েরা, তাদেরকে যখন ভিকটিম বানানো হয় বিনা অপরাধে, বিনা দোষে, এবং তাদেরকে দোষ খোঁজার আগে ভিকটিম বানানো হয়, তাদের যে কি কষ্ট, সেটা আমি নিজের হাতে যখন এই মেয়েদেরকে হ্যান্ডেলিং করছি তখন আমি বুঝছি। এখন পরিমণি হোক বা যেই মডেলই হোক, তারা ছোট হোক বা বড়ই হোক, তারা তো স্ট্রাগল করে যে জায়গায় আসছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে এই যে তাদের বাসায় এটা পাওয়া গেছে, ওটা, যে এসব নিয়ে যখন তারা পাওয়া গেছে তখন তারা প্রমাণ করবে, আদালতে প্রমাণ করবে। আদালতে প্রমাণ করার পরে তাদেরকে যা শাস্তি হবে সেটা শাস্তি দিবে। কিন্তু তার আগে এই যে মিডিয়ার সামনে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, এই মেয়েদেরকে, এদের ভবিষ্যৎ কি? এদের ভবিষ্যৎ কি কে দিবে? রাষ্ট্র দিবে? এদের দক্ষ কষ্ট? এদের কি দুর্বল নারী? এদের কি শক্ত ভিত্তি নাই? যার কারণে এই যে ফেসবুকে তাদেরকে নিয়ে কি অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে। আপনারা কি সাধারণ মানুষ না?
আপনাদের মধ্যে কি কোনো বিবেক বিবেচনা নাই যে এই যে মেয়েদেরকে নিয়ে কি রকম অকথ্য ভাষা? আপনার ফেসবুক খুললে আমরা এই যে মানুষের ভাষা খুঁজে পাচ্ছি না, আপনারা রাজা খুঁজতেছেন। কেন রাজা খুঁজবেন? আপনারা মেয়েদেরকে, ভালো মেয়ে হোক খারাপ মেয়ে হোক যেই হোক না কেন, তাদের সমাজে একটা সম্মান আছে, তাদের একটা তাদের একটা মানবিকতা আছে। মানবিক দিক দিয়ে বিবেচনা আপনারা করেন। আমি প্রায় 12 বছর হচ্ছে এই পাচার মেয়েদেরকে নিয়ে কাজ করছি, বিভিন্ন ভিকটিম মেয়েদেরকে নিয়ে কাজ করছি, নিরাপরাধীর মেয়েদেরকে অনেক সময় দেখছি। পুলিশ আর্মি যেই হোক না কেন হচ্ছে গিয়ে ঘুষ খাক আর যাই খাক, তারা হচ্ছে এইভাবে মেয়েদেরকে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে তারা ভিকটিম বানায় মেয়েদেরকে হচ্ছে গিয়ে সমাজের কাছে কলঙ্কিত করছে। কিন্তু এটা কোনো আইনগত ভিত্তি নাই। আপনাদের সবাই কাছে ধন্যবাদ। আমার একটা অনুরোধ, আপনারা ধন্যবাদ দর্শক। আসলে বিষয়টি হচ্ছে যে আমরা কিন্তু রাজার অর্থ যে যারা এদেরকে সৃষ্টি করে তাদের কথায় অনুসন্ধান করার চেষ্টা করছি। জনাব মুখলিসুর রহমান, আপনি বলুন। অনেক কয়েকটি প্রশ্ন উত্থাপিত হয়েছে, বলুন। মুর্তুজাও প্রস্তাব উত্থাপন করেছেন, বিশেষ করে যে দর্শক বলেছেন যে দেখুন, এই বিষয়টি একটি নারীকে- স্পর্শকাতর বিষয়টি নারী- বলেছেন নারীকে নিয়ে, বলুন। নারীকে পণ্য হিসাবে উপস্থাপন করা, এটা তো আসলেই অনেকদিন ধরেই আমরা বলছি। এটা কারা বলছে? নারীদের ভিতর থেকেই কিন্তু এটা এসেছে যে তাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা হয়, তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়, তাদেরকে নানানভাবে উত্তপ্ত করা হয়। এগুলো কিন্তু নারীরা যতই তাদের ভয়েসটা রেইজ করছে, তাদের কাছ থেকেই কিন্তু এগুলো আমরা শুনতে পাচ্ছি। এবং তাদের সাথে যারা আছেন, নারীদের সাথে যে সমস্ত পুরুষরা আছেন, তাদের অধিকারকে নিশ্চিত করতে চান, সেই সমস্ত পুরুষরাও কিন্তু বলছেন যে নারীদের এইরকম নির্যাতনের কারণটা পুরুষ মানুষ। এবং আমরা যেহেতু অর্থনীতিটা পুরোটাই নিয়ন্ত্রণ করে থাকি, এবং সেই অর্থনীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যাদেরকে যেভাবে ব্যবহার করা দরকার, আমরা ঠিক তাকে সেইভাবে ব্যবহার করি। কাউকে আমরা মুটে মজুর হিসেবে ব্যবহার করি, কোন নারীকে হয়তো আমরা ভিন্ন ধরনের পণ্য হিসেবে ব্যবহার করি। তো এখন সমাজে যার যার একটা অবস্থান থাকাটা বাঞ্ছনীয়। আমাদের জাতীয় সংস্কৃতির জায়গায় এই নারীদেরকে আমরা কোথায় রেখেছি? আপনাদের বেশি দূরে যাওয়ার তো দরকার নেই। আপনি এই ঘটনার এই গ্রেপ্তার গুলার পর আপনি সোশ্যাল মিডিয়াতে তাদেরকে নিয়ে যে ভাষায় ট্রল করা হয়েছে, যে খিস্তিখেউ রয়েছে, যে অশ্লীলতা ছড়ানো হয়েছে, আমাদের টোটাল সমাজ ব্যবস্থার একটা চিত্র এটা এখান থেকে ফুটে ওঠে। আমরা এখন আর বলতে পারছি না যে আমরা একটা শিক্ষিত সমাজ তৈরি করেছি। জনাব মুখলিসুর রহমান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে প্রক্রিয়ায় তাদের গ্রেপ্তার করা হলো, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে হাজার হাজার লোক সেখানে গেল। এইটি কি আপনি কি বলবেন? এত বড় অপরাধী তারা করে ফেলেছে যে এমন একটি ঘটনা হলো, আপনি কি মনে করেন? এখন দেখেন অপরাধের মাত্রা অনুযায়ী এইটা প্রপোর্শনেট হয়েছে কিনা। এখন আমি আরেকটা জায়গায় বলছিলাম যে এই অপরাধগুলো যদি একটি পুরুষ মানুষও করত, তাহলে এটা এত বেশি ফোকাসড হতো কিনা। হয়তো হতো, কিন্তু মাত্রাটা হয়তো এতখানি হতো না। এরা নারী বলেই হয়েছে, নারী অপরাধ করেছে, এটা আমাদের কাছে একটা বিশাল অপরাধের বিষয় হয়ে গেছে। নারী মদাসক্ত হয়ে গেছে, এর মানে এর চাইতে পাপাচার আর কোনো কিছু নাই। এইগুলো আমাদের মানুষের ভিতরে আমাদের না, কিন্তু যারা তাদেরকে আটক করলো তাদেরকে একটু দায়িত্ববান হওয়া উচিত ছিল কিনা, যে এত বড় ঘটনা ফলো করে করলো, একটু নিয়ন্ত্রিত হওয়া দরকার ছিল কিনা? না, এখন যে ঘটনাটি ঘটেছে, যেভাবে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে, স্বাভাবিকভাবেই এক পোশাক পরে যদি কোনো কেউ অভিযানে যায়, সেই অভিযানের প্রতি অন্যদের দৃষ্টি আকর্ষণ হয় এবং সেইভাবেই সেগুলো প্রকাশিত। ধন্যবাদ। আমার একটা টেলিফোন আছে। দর্শক, আমরা আলোচনার শেষ প্রান্তে আসি। দর্শক, আপনার পরিচিতি বলুন, আপনার প্রশ্নটি সংক্ষেপে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নোয়াখালী থেকে বলছি, মোহাম্মদ বদিউল আলম। আমার একটি প্রশ্ন হলো, ওই যে অভিনেত্রী মডেল আজরা ম্যাডামের কাছে। জি হ্যালো, জি, বলুন প্রশ্নটি বলুন, শুনতে পাচ্ছেন উনি? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার প্রশ্নটা হলো, বাংলাদেশে যে আমাদের সাংস্কৃতিক অঙ্গন, বিশেষ করে চলচ্চিত্র ও মডেল জগতে, যে একটা লোক যে কোনো ভাবে হুট করে আসতে পারে না। এটা আসতে হলে তাকে অনেক যোগ্যতা অর্জন করে মাপকাঠির মাধ্যমে আসতে হয়, অনেক চড়াই উত্তরাই বা যোগ্যতার প্রমাণ দিয়ে আসতে হয়। আমাদের দেশে কি এরকম কোনো সংস্থা বা নিয়ন্ত্রক সংস্থা মানদণ্ড আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আজরা, আপনি বলুন।
এ জি প্রসঙ্গে অবশ্যই আমাদের আসলে আমি যেটা বলছিলাম যে আমাদের এমনি মডেলদের কোনো সংগঠন নেই এবং আমরা যদি একটু দেখি আমাদের বিশ্বে বেশিরভাগ দেশে মডেলদের আলাদা করে কোনো সংগঠন নেই, হয়তোবা কোরিয়া শুধুমাত্র একটা দেশ যাদের আছে। তো সেভাবে করে আমাদের কোনো সংগঠন এখনো নেই, কিন্তু অনেক গ্রুমিং স্কুল তৈরি হয়েছে যার মাঝ থেকে আসলে অনেক মডেলরা বেরিয়ে আসছে এবং ভালো কাজ করছে। এবং এই গ্রুমিং স্কুলগুলো ভালো ভালো যারা মডেল আছেন তারাই তৈরি করেছেন, বুলবুল টুম্পার আছেন, আমার আছে। তো এই স্কুলের মাধ্যমে দিয়ে যারা আসছে তাদেরকে আমরা ভালোভাবে ইন্ডাস্ট্রিতে ইন্ট্রোডিউস করছি এবং সেই সাথে তাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সহযোগিতাও করছি। ধন্যবাদ। শহীদুল রহমান সেলিম, আমরা আলোচনার শেষে আছি, শেষ বক্তব্য দিন। 30 আমার সেকেন্ড বলতে হবে বক্তব্য, আপনাকে। হ্যাঁ অবশ্যই, সেটা হচ্ছে যে যে ঘটনাগুলো ঘটছে প্রতিটি দুঃখজনক ঘটনা, এবং এই আলোচনা গত 3-4 দিন ধরে যে আলোচনাগুলো চলছে, এটা থেকে একটা বিষয় এখন সুরাহা হওয়া দরকার যে সমস্ত ক্ষেত্রগুলোতে অভিনেতা অভিনেত্রী বা এখানে মডেল এদেরকে জড়িত করে সংবাদ পরিবেশন থেকে আমাদের দূরে আসা ভালো, এবং আইন প্রয়োগকারী সংস্থারও এই বিষয়গুলোতে একটু সংশ্লিষ্ট হওয়া ভালো, যে আসলে উনি কি করেন। এটা বিভিন্ন সংগঠনের প্রধানকে বা সংগঠনের যে কার্যক্রম আছে যারা কার্যকরী কর্মকর্তা তাদেরকে একটু জিজ্ঞেস করলে হয়। আরো দায়িত্বশীল এবং নিয়ন্ত্রিত হওয়ার দরকার রয়েছে। ধন্যবাদ আপনাকে। অবশ্যই অবশ্যই। মুশফিকুর রহমান গুলজার, শেষ বক্তব্য দিন। না, আমি একই কথাই বলবো, সেলিম ভাই যেটা বলছে বা অন্যরা যেটা বলছে, আমাদের যেমন সবারই সতর্ক হওয়া উচিত। আমরা যারা এই মিডিয়াতে কাজ করি তাদেরও সতর্ক হওয়া উচিত যে তাদের আশেপাশে কি এরকম কিছু করে, মানে ছোট অন্যায় করেও বড় অন্যায় পড়ছে কিনা বা সেটাও করা উচিত। এবং যারা সতর্ক হবে না, আমি মনে করবো যে তারা প্রত্যেকেই এই ধরনের ফাঁদে পড়তে পারে বা এভাবে ভিকটিম হতে পারে, কিংবা বলবো যে এভাবে অপরাধ করে একটা শাস্তির মুখোমুখি হতে পারে। তো একই কথা আমি বলবো যে যাতে এটা না হয়, এবং একই সাথে আমি এই দাবিটাও জানাবো যে সত্যিকার অর্থে যদি এরা অপরাধ করে থাকে, সেই অপরাধের পিছনে যে শক্তি ছিল, যারা এদেরকে অপরাধ করিয়েছে, সময় কমের জন্য বলতে পারছি না যে এরকম হয়েছে যে আমাদের শুটিং স্পট থেকে নায়িকাকে উধাও হয়ে গেছে। কেন উধাও হয়ে গেছে? এই দেশে বড় কোনো ব্যবসায়ী কিংবা বড় কোনো মাস্তান জাতীয় কেউ তাকে তুলে না, তাকে নিয়ে গেছে অন্য কাজে, অন্য জায়গায় নিয়ে গেছে। আমরা ইউনিট নিয়ে বসে আছি, এরকম ঘটনা ঘটেছে। তাদেরকে যেন চিহ্নিত করা হয়, তাদেরকে যেন চিহ্নিত করা হয়। দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবার অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.